আপনার পরে থাকা শাড়িটা খুলে আমায় দিন। ওয়াশরুমের বাহিরে হবু বরের বন্ধুর পুরুষালী কণ্ঠের আকুতিতে ভ্রুজোড়া বাকি এলো সায়ান্নের। ভীত সন্ত্রস্ত হয়ে বিমূর্ত দাঁড়িয়ে আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। আবছা অন্ধকারে আবৃষ্ট চারদিক, কোনো মানুষের রেশ মাত্র চোখে পড়া দুরূহ। এই অচেনা জায়গায় একা একটা মেয়েকে পেয়ে কেউ নিশ্চয়ই ছাড় দিবে না, তাই হয়তো এই লোকটাও সুযোগ নিতে এসেছে। সায়ানের কল্পনার রাজ্যে ভাটা পড়ল পিছন থেকে বলা কথার রেশে। আকুতি ভরা কণ্ঠে আবারও পুরুষালী কণ্ঠের অধিকারী লোকটি বলল, প্লিজ আপনার শাড়িটা আমায় দিন। সায়ান্নও ঘামছে, ঘুমট পরিবেশে সে তরতর করে কাঁপছেও। লোকটি তার শাড়ি নিতে চাইছে, এর মানে তার মনের কোণে হাজারো ভীতকর পরিবেশের উদয় হলো। নিশ্চয়ই কাল নিউজ পেপারে ফ্রন্ট পেজের হেডলাইনে তার নাম আর বিবস্ত্র ছবি সহ লেখা থাকবে, রেস্টুরেন্টের পাশে সায়ান্ন আফরা নামক এক যুবতীর লাশ উদ্ধার। উদ্ভট সব চিন্তা করে শাড়ি খামচে ধরে কণ্ঠনালী দিয়ে শব্দ উচ্চারণ করতে গিয়েও ব্যর্থ হলো সায়ান্ন। পেছনে থাকা পুরুষটি নিশ্চয়ই তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। যত্রতত্র ভেবে হু হু করে কেঁদে উঠল সে। আশ্চর্যভাবে সে কথা না উচ্চারণ করতে পারলেও বিনা বাধায় উচ্চস্বরে কাঁদছে ঠিকই। এইটা ভেবেও খানিক প্রশান্তি পেল সে। অন্তত কান্নার আওয়াজ শুনে লোকটা যদি মায়াদয় হয়। তার থেকে বড় কথা, কিছুক্ষণ পূর্বেও সায়ান্ন ভেবেছিল ও হয়তো বোবা হয়ে গিয়েছে। বোবা হয়নি ভেবে আনন্দ হলেও প্রকাশের বদলে আরো জোরপূর্বক কান্নার বৃথা চেষ্টা চালালো। পেছনে সেই মানুষটি বিরক্তির সহিত বলল, আরে আশ্চর্য তো, আপনি এমন ব্যাঙের মতো কান্না করছেন কেন? আপনার কাছে আমি শাড়িটা চেয়েছি, আর কিছু নয়। আপনি শাড়ি কি জন্য চাইছেন বুঝি না জানো আমি? খারাপ মতলবে আমাকে একা পেয়ে শাড়ি চাইছেন, খুব ভালোভাবে বুঝতে পারছি। সায়ান্ন টেনে হিঁচড়ে কথাটি বলল। খারাপ মতলব? লোকটি ভারী কণ্ঠে অবাক হয়ে বলল। সায়ান্ন সাহস সঞ্চার করে তীব্র গতিতে কান্না করতে করতে বলল, অবশ্যই খারাপ মতলব। একা একটা মেয়েকে এই ফাঁকা রেস্টুরেন্টের ওয়াশরুমে পেয়ে শাড়ি খুলতে চাইছেন, এইটাই কি খুব ভালো মতলব? সায়নের ভাঙা ভাঙা কান্নার রেশের কথায় লোকটির নেত্রদ্বয় যেন ঠিক করে বের হয়ে আসতে চাইল কোটর থেকে। সে কখন এই বাচ্চা মেয়ে শাড়ি খুলতে চাইল ভেবে পাচ্ছে না। কপালে চিনচিনে ব্যথায় তার দাঁড়িয়ে থাকা দায় হয়ে যাচ্ছে। তবুও সে কপাল হাত দিয়ে চেপে ধরে ব্যথার্ত কণ্ঠে বলল, আপনার শাড়ি খোলার মতো নিকৃষ্ট কাজ আমি করব না, জাস্ট আপনার শাড়িটা দিন। এই তো আপনি আবার চাইছেন শাড়ি? সায়ান্ন শাড়ি আরো আঁকড়ে ধরে সামনে এগিয়ে গিয়ে বলল। ভয়ে সে পেছনে তাকানোর সাহস সঞ্চার করতে পারছে না। লোকটি অনুনয় করে বলল, শাড়ি না, আই মিন ওই যে অংশটা ঝুলে আছে, আই মিন আঁচল। আপনার আঁচলের কিছু অংশ ছিঁড়ে আমায় দিন। কে আজলা? কিসের আজলা? হোয়াট ডু ইউ মিন বাই আজলা? এটা কি? সায়ান্ন কান্না থামিয়ে এক নাগাড়ে প্রশ্ন করে অক্ষি কোটর গোল করে পেছন ফিরে তাকিয়ে মৃদু চিৎকার করে বলল, আপনার কপাল থেকে পানি বের হচ্ছে। এইগুলো রক্ত। লোকটি হাঁপিয়ে যাওয়া সুরে বলল। সায়ান্ন রক্ত শুনেই থামিয়ে দেওয়া কান্না সুর আরো দ্বিগুণ করে বাড়িয়ে দিল। লাল রঙের শাড়ি পরিহিতা হালকা গরনে খোলা চুলের এই মেয়েটির কান্না সুর লোকটির কাছে ভুতুড়ে মুভির ডাইনের মতো লাগছে। সে ভদ্রতা বাদ দিয়ে কপাল থেকে হাত নামিয়ে সায়ানের দিকে এক পায়ে গিয়ে গেল। সায়ান্ন তখনও রীতিমতো ভয়ঙ্করভাবে চিৎকার করছে। লোকটি এক হাতে তার ভাষ্যমতে সায়ানের আজলা টান দিতেই সায়ান্ন নিস্তব্ধ হয়ে যায়। আবছা আলোয় একজোড়া শীতল চোখ, সেই সাথে রক্তাক্ত ভ্রুচাহনি দেখেই তার দম ফুরিয়েছে। সে লাফালাফি কান্নাকাটি বাদ দিয়ে অজ্ঞান হবার প্রস্তুতি নিতে চাইলেও পারছে না। এই লোক নিশ্চয়ই তাকে খুন করবে, তার শাড়ির আজলা মানে আঁচল দিয়ে। সায়ান্ন নানা জল্পনা কল্পনা করে ছোট ছোট করে বলল, আপনি আমায় এখনই মেরে দিবেন বুঝি? লোকটি প্রত্যুত্তর করল না। পকেট হাতড়ে মোবাইল বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে সায়ানের মুখমণ্ডল বরাবর রাখলো। ঘামার্ত মুখে ভয়ের আনাগোনা দেখে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। নেহাত রক্ত ফেরানোর জন্য তার কিছু একটা চাই বলেই এই মেয়ের কাছে আসা, নচেত
সে ভুলেও কারো বয়ার্ত মুখের কারণ হতো না। কপালে ব্যথা অনুভব হতেই মাথা নিচু করে সায়নের আঁচলে কিছু অংশ দাঁত দিয়ে ছিঁড়তে গেলেই সায়ান্ন পেঁচানোর চেষ্টা করে ভীতগ্রস্ত হয়ে বলে উঠল, দয়া প্লিজ ডোন্ট মুভ মিস শাড়িওয়ালি। লোকটির জড়ানো কথার তারতম্য যেন সায়ান্নকে স্থির করে দিল। সে বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে লোকটিকে পর্যবেক্ষণ করে চলছে। বলিষ্ঠ দেহের অধিকারী, শ্যাম বর্ণের ঝাঁকড়া চুলে ব্যক্তিটিকে সায়ান্নের নিকট এখন কম ভয়ঙ্কর লাগছে। শাড়ির কিছু অংশ হাতে আসতেই লোকটি দ্রুত সায়ান্নের নিকট থেকে প্রস্থান করে। মোবাইল অফ করে পকেটে গুজে দ্রুত হাতে পাশে থেকে বোতল উঠিয়ে কপালে পানি ছিটিয়ে শাড়ির অংশটুকু কপালে বেঁধে সায়ান্নের দিকে তাকিয়ে আবছা অন্ধকারের মতো আবছা কণ্ঠেই বলল, আপনার সাথে যদি আবার কখনো দেখা হয় নিশ্চয়ই একটা লাল রঙের শাড়ি আপনার জন্য উপহার স্বরূপ থাকবে। আমি খুব ভুল না হলে কালকেই তো দেখা হবে নিশ্চয়ই। সায়ান্নের স্বাভাবিক স্বরে বলা কথাটি লোকটির কর্ণগোচর হতেই সে শীতল কণ্ঠে বলল, কেন বলুন তো, আমি কি আপনার নিকট আত্মীয় যে কালকেই দেখা হবে এমন শর্তে বেঁধে রেখেছেন? লোকটার বলা কথায় বিরক্তি আভা সায়ানের কপালে ফুটে উঠলেও সে স্বাভাবিকভাবে প্রত্যুত্তর করল, আমার আত্মীয় না হলেও আমার হবু বরের তো আত্মীয়। পড়াশোনায় মনোযোগ দিন মিস পিচ্চি, আপনার এই বিয়ে হচ্ছে না এটা গ্যারান্টি। সায়ান্ন অবাক হলো, বেশ আশ্চর্য হলো। পাল্টা প্রশ্ন করার পূর্বেই লোকটি বলল, বাসায় ফিরে যান, বাবা মায়ের সাথে জেদ করা ভালো নয়। আপনি জানলেন কি করে? লোকটি অন্ধকারে হয়তো মৃদু হাসছে। সেই হাসির খানিক ঝলক সায়ান্ন বুঝি আরও উৎকণ্ঠা নিয়ে পরের প্রশ্নটি করার জন্য উদ্যত হতেই লোকটি বলে উঠল, আবার কোনোদিন দেখা হলে অবশ্যই বলবো। উক্ত কথা বলেই লোকটি দ্রুত পায়ে প্রস্থান করে। কিয়াত মুহূর্তে আকস্মিক ঘটনায় সায়ান্ন থমকে দাঁড়িয়ে রইল ফাঁকা রেস্টুরেন্টে আবছা আলোয়। তার বাবা জামিল আলমের সাথে অভিমান করে কিছুদিন পূর্বে পেপারে বিয়ের বিজ্ঞপ্তি সে নিজেই প্রকাশ করে। সেই সূত্র ধরেই আজ পাত্রের সাথে দেখা করতে আসা। তবে পাত্র বিকেলে দেখা করতে আসার কথা থাকলেও মহাশয় বিকেল গড়িয়ে যখন ঘড়ির কাঁটা রাত 9টা বেজেছে তখন উপস্থিত হয়েছে তার সাথে এই বন্ধু নামক আগন্তুক। সায়ান্নের তখন ইচ্ছে হয়েছিল পাত্রকে খুন করে রেস্টুরেন্টের সামনে ঝুলিয়ে দিতে। নেহাত বাবার সাথে রাগের পাল্লা ভারী, তাই মুখ বুঝে হাসি ফুটিয়ে পাত্রের সামনে ভদ্রতা বজায় রেখেছিল। 1 ঘন্টা আলাপ আলোচনার পর বাহিরে ঝড় উঠতেই পাত্র মহাশয় ব্যস্ততার অজুহাত দেখিয়ে তাকে রেখে চলে গিয়েছিল বন্ধু সমেত। রাতের মাত্রা ভারী হতেই রেস্টুরেন্টের মানুষের পাল্লা কমে। সেই সাথে বাহিরে ঝড়ের তাণ্ডবে গাড়ি দেখা সায়ান্নের চোখে মেলেনি, তাই বাধ্য হয়েই রেস্টুরেন্টের বাহিরে ওয়াশরুমের বাহিরে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। তার ধারণা ছিল মহিলা ওয়াশরুমের ধারে কাছে কোনো পুরুষ আসবে না। তবে তার ধারণা ভুল প্রমাণিত করে আধ ঘন্টার মাঝেই এই লোক এসে হাজির। সায়ানের কিছুটা খারাপ লাগছে লোকটার ব্যথার্ত মুখমণ্ডল ভেবে। তবে লোকটা ব্যথা পেল কি করে? উক্ত কথা মাথায় উদয় হতেই নিজেকে নিজেই কিছুটা শাসিয়ে হাত ঘড়িটার দিকে চোখ বুঝালো সে। রাত 12টা ছুঁই ছুঁই। এই সময়ে মোবাইলের চার্জটাও নেই তার, যা বহু আগে পাত্র মহাশয়ের জন্য অপেক্ষা দরুন সে গেম খেলে শেষ করেছে। সব দোষ পাত্র নামক লোকটিকে দিয়ে বাহিরে উকি দিয়ে সে দাঁতদস্ত হলো। ইলশে গড়ি বৃষ্টি আকাশকক্ষ হতে ধরণীকে প্রাণবন্ত করছে। সায়ান্ন কিছু একটা ভেবে বাহিরে পা বাড়ালো বাইরের দিকে। এখানে দাঁড়িয়ে থাকা তার জন্য নিরাপদ নয় সে উপলব্ধি করেই আরেকবার শিউরে উঠল। বাইরে পা বাড়াতেই ঝমঝম শব্দে বৃষ্টি যেন সমান তালে নৃত্যের প্রতিযোগিতায় নামলো। রাস্তার ধারের ল্যাম্পপোস্টের যেন তার মতোই ভীতকর অবস্থা, নিভু নিভু হয়ে বন্ধ হবার জন্য অপেক্ষায় প্রহর গুনছে হয়তো। সায়ান্ন নিজের প্রতি নিজে বিরক্ত হয়ে বৃষ্টির মাঝে রাস্তার ধার ধরে এগিয়ে যাবার সিদ্ধান্ত উপনীত হলেও তার আশা এক নিমিষে ভেঙে দিল পেছনে থাকা কারো শক্ত হাতের টানে। সায়ান্ন ভয়ে জমে গেল মুহূর্তেই। আবারও সেই ভয় মনে উদয় হতেই চিৎকার করে বলল, কে? আমার হাত ছাড়ুন। শক্ত পুরুষালী হাত জোড়া সায়ান্নের ঠোঁটের উপর হাত চেপে ধরে তাকে টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে ধরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে।
সায়ান্ন লোকটির বাহুবন্ধনে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে তার সুদূর অন্ধকার আবৃত ভবিষ্যতেই ভেবে ভয়ে ঢুকরে কেঁদে উঠল। আজকেই বুঝি তার শুরুটা সমাপ্তে রূপান্তর হবে। আমাকে ছেড়ে দিন। আপনি এত ভীতু কেন মিস? মোবাইলের ফ্ল্যাশ সায়ানের মুখমণ্ডলে ফেলে গম্ভীর স্বরে বলল লোকটি। সায়ান্ন বন্ধ রাখা চোখগুলো খুলে নীরস দৃষ্টিতে সামনে থাকা ব্যক্তির চেহারা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনি তো চলে গিয়েছিলেন। আপনার মতো ভীতুকে একা রেখে কিভাবে যাই বলেন? লোকটি কপাল উঁচিয়ে বলল। সায়ান্ন নিজেকে ছাড়িয়ে কপট রাগ দেখিয়ে বলল, মুখ চেপে ধরে রেখেছিলেন কেন কিডন্যাপারের মতো? আপনার মতলব সুবিধাজনক লাগছে না আমার। লোকটি শটান হয়ে দাঁড়িয়ে বিনা বাক্যে দৌড়িয়ে থাকা সিএনজিটাকে ইশারায় ডাকলো। সায়ান্ন অবাক হয়ে পাল্টা প্রশ্ন করার পূর্বেই লোকটি পকেট হাত গুঁজে দায়িত্বশীলতার সহিত ড্রাইভারকে বলল, ম্যাডাম যেখানে বলবে সেখানে সেফলি নামিয়ে দিবেন। ড্রাইভার দাঁত বের করে সম্মতি দিতেই লোকটি সায়ানের দিকে তাকিয়ে বলল, সাবধানে যাবেন। আপনি মানে? সায়ান্ন প্রশ্ন করার জন্য উদ্যত হতেই লোকটি ছাউনি থেকে বেরিয়ে ঝুম বৃষ্টির মাঝেই ল্যাম্পপোস্টের হলদি আলোয় বৃষ্টি ন্যায় মিলিয়ে যাচ্ছে। সায়ান্ন পিছু থেকে ডাকলো কয়েকবার, তবে সেই ডাক আদৌ লোকটার কর্ণকুহুরে পৌঁছালো কিনা কে জানে। বৃষ্টির ঝমঝম নৃত্যের তালে লোকটির সঙ্গে এক অদ্ভুত রাত্রির সূচনালগ্ন নিমিষের সমাপ্তির কাতারে পৌঁছতেই সায়ান্ন সিএনজিতে উঠে বসে ঠোঁট আওড়ালো। অদ্ভুত লোক তো। প্রভাতের শুভারম্ভ, সুপ্ত কিরণের এক ঝাঁক আধুরে ঝলখানি বৃষ্টি বেছা রাস্তায় চকচক করছে। ব্যস্ত রাস্তায় যানের আনাগোনা, হাতে গোনা গুটি কয়েক। ঝড়ের অংশবিশেষ প্রকৃতিতে মোহনীয় করে তুলেছে। শীতল প্রবাহিত উত্তরের হাওয়া শরীর ছুঁতেই কেঁপে ওঠে রান অফ। দরজার বাহিরে মাথা নিচু করে মৃদু কাঁপছে সে। ক্লান্ত শরীরটাকে টেনে দাঁড় করিয়ে আবারও কলিং বেল চাপতে উপাস থেকে সারা শব্দ না পেয়ে আবারও ভেজা শির দিয়ে বসে পড়ল সে। প্রায় 10-20 কিংবা 30 মিনিট বাদে দরজা খোলার শব্দে নড়ে চড়ে বসল সে। নিজেকে যথাসম্ভব স্থির রাখার অপ্রাণ চেষ্টায় নিমজ্জিত হতেও উপাস থেকে মধ্যবয়সী নারী দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, কাল কোথায় ছিলা সারা রাত? মায়ের যে চিন্তা হয় সেটা কি কোনোদিন বুঝবে না তুমি? রেহেনা বেগমের কথায় মাথা উঁচিয়ে রাউন্ড অফ তাকাতেই উনি উচ্চস্বরে চিৎকার করে বলল, মাথায় ব্যান্ডেজ কেন? এই তোর মাথায় কি হয়েছে? রায়হান দেখে যা, তোর ভাই কি কাণ্ড ঘটিয়ে এসেছে। রেহেনা বেগম এক নাগারে বিলাপ করেই চলছে। রাউন্ড অফ যথাসম্ভব নিজেকে শক্ত সমর্থ দেখানোর চেষ্টা করে উঠে দাঁড়িয়ে মায়ের হাত ধরে আশ্বাস দিয়ে বলল, সামান্য একটু লেগেছে মা, অস্থির না হলে আমাকে দয়া করে রুমে যেতে দাও, শরীরটা বড্ড ম্যাজ করছে। রেহেনা বেগম ছেলের শার্ট মুচড়ে ধরে কান্না করছে অনবরত। দু ছেলের মাঝে ছোট্ট ছেলেকে সে বেশি চোখে চোখে রাখেন। তার ধারণা তার এই ছেলেটা শান্ত তবে বেপরোয়া, যার পেছনে অহেতুক ঝামেলা যেন আষ্টে বৃষ্টি লেগে থাকেই। রেহেনা বেগম কান্নারত অবস্থাতেই বড় ছেলে রায়হানকে আবারও ডেকে রাওনাফের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, তোর এই অবস্থা কিভাবে হয়েছে খুলে বল আমাকে, নয়তো তোর বাসায় ঢোকা বন্ধ আজ। মায়ের এমন শাসনে হাসি পেল রাওনাফের। মনে মনে খানিকক্ষণ হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর বলো না, গাড়িটাকে হুট করেই পেছন থেকে বড় একটা গাড়ি ধাক্কা দেয়, ব্যালেন্স করতে গিয়ে কপালে লেগেছে। গিয়েছিলি আতিকের জন্য পাত্রী দেখতে, চোরের মতো মার খেয়ে ফেরত আসলি কেন? রায়হান অফিস যাবার জন্য গেট দিয়ে বের হবার সময় রাওনাফকে উদ্দেশ্য করে বলে ওঠে। রাওনাফ ভাইয়ের কথা শুনে মৃদু হাসে। রেহেনা বেগম কিছু বলার জন্য মুখ খুলতেই রায়হান তাকে থামিয়ে দিয়ে ব্যস্ততা দেখিয়ে বলল, অফিস থেকে এসে সব শুনবো আম্মা। তোমার নবাবজাদাকে রুমে পাঠিয়ে লম্বা একটা ঘুমের ব্যবস্থা করে দাও, এরপরে দেখবে সব ঠিক। রায়হান উক্ত কথা বলেই গেট পেরিয়ে বেরিয়ে যেতেই রাওনাফ মায়ের কাঁধে হাত রেখে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, ক্ষুধা লেগেছে মা, তোমার হাতে খাবো। রাওনাফের শ্লেষানাত্মক কণ্ঠে বলা কথায় রেহেনা বেগম রাগ ধরে রাখতে পারলেন না। কাজের মেয়েটাকে ডাকতে ডাকতে ছুটলেন রান্নাঘরের উদ্দেশ্যে। রাওনাফ মায়ের যাওয়ার পানে চেয়ে দ্রুত পায়ে
নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে প্রবেশ করেই মোবাইল চার্জে বসিয়ে ফ্রেশ হয়ে এসে আবারও মোবাইল হাতে তুলে নেয়। বেডের এক কোণে বসে বসে মোবাইল হাতে ঘোরাতে ঘোরাতে আতিকের নাম্বারে ডায়াল করে কিছুক্ষণ অপেক্ষা করতেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফোনের ওপাশ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির গলার আওয়াজ পেতেই রাওনাফ বলল, মেয়েটাকে তুই শিওর বিয়ে করবি? হ্যাঁ, মেয়েটাকে আমার বড্ড পছন্দ হয়েছে দোস্ত। তাই বলে এই বাচ্চা মেয়েকে? রাওনাফ কিছুটা বিরক্তির সুরেই বলল। ওপাশ থেকে আতিক লাজুক স্বরে বলল, বাচ্চা কথা দেখলি, বড়ই তো, এবার অনার্সে পড়ে সেকেন্ড ইয়ার। রাওনাফ নিশ্চুপ খানিকক্ষণ বসে রইল। ওপাশ থেকে আতিক কয়েকবার হ্যালো বলতেই রাওনাফ কপালে আঙ্গুল ঠেকিয়ে গম্ভীরভাবে বলল, মেয়েটা কি বলেছে? মেয়েটা রাজি দোস্ত, আজ রাত 4টার দিকে টেক্সট পাঠিয়ে উত্তর দিয়েছে। রাওনাফ প্রত্যুত্তর না করে ফোন কেটে দুহাত কপালে ঠেকিয়ে বসে রইল। নিজ মনে সে বলে উঠল, আপনার জন্য গোটা একটা রাত উৎসর্গ করলাম মিস শাড়িওয়ালি, এত সহজে ছাড় পাবেন বুঝি? মধ্যাহ্নের তপ্ত রোদ চোখে পড়তেই ঘুম ছুটল সায়ান্নের। উঠে বসতে যেতেই বুঝতে পারল শরীরে সর্বাংশ ব্যথায় মুড়িয়ে আছে। মাথা ঝিমঝিম করতেই সে আবারও শুয়ে পড়ল। এই নিয়ে আজ দুদিন ভার্সিটির গুরুত্বপূর্ণ ক্লাস মিস দিয়েছে সে। গতদিন শপিং করতে গিয়ে পুরো দিন, আর আজ কালকের রাতের ধকলের জন্য আড়মোড়া ভেঙে উঠে বসতেই দরজার দিকে নজর যেতেই দেখল নোভা রুমে ঢুকছে। হলের এই রুমটা তাদের 4 জনের জন্য বরাদ্দ। হলে থাকার দরুন দিন দিন আরও জেদ যেন সায়ান্নকে আঁকড়ে ধরেছে। বাবার থেকে দূরে থেকেই যেন তার স্বস্তি। টন খানেক ব্যথা নিয়েই শটান বসে রইল সে দরজার দিকে মুখ করে। নোভা সায়ান্নকে জাগ্রত দেখে ব্যাগ পাশে টেবিলে রেখে বলল, আঙ্কেলের ফোন ধরছিস না কেন? সায়ান্ন জবাব দিল না। নোভা সবটা জেনেও বরাবর একই প্রশ্ন করবে ওর বক্তব্য। তোর আলিশান বাসা ছেড়ে বাবা মাকে ছেড়ে কেন কষ্ট করে হোস্টেলে থাকতে হবে? সায়ান্ন এই প্রশ্নেরও জবাব দেয় না। নোভা আর চোখে সায়ান্নের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, কাল সেজে কোথায় গিয়েছিলি তুই? আর এই রাত্রিবেলা একা ফিরলি কি করে? হল সুপার তোকে দেখা করতে বলেছে। সায়ান্ন এবারও জবাব দেওয়ার ইচ্ছে পোষণ করলো না। সে নির্বিঘ্নে নোভার প্রশ্ন এড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নোভা মেয়েটা বড্ড অভিভাবক টাইপ। তাকে শাসন বেঁধে রাখার অপ্রাণ চেষ্টা চালিয়েও গত 9 মাসে ব্যর্থ হয়েছে। সায়ান্ন পেছন ঘুরে দেখলো নোভা তার পানে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। সায়ান্ন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, কাল ডেটিং করতে গিয়েছিলাম। সায়ান্নের উত্তর শুনে নোভা সশব্দে হেসে উঠল, সেই সাথে সায়ান্ন। নোভা ওর হাসি থামিয়ে সায়ান্নের হাসি মুখের পানে তাকিয়ে বলল, তুই আর প্রেম ইম্পসিবল বস্তু। ডিরেক্ট বিয়ে করে দেখাবো, অপেক্ষা কর। সায়ান্ন রেলিং এর উপর ঝুঁকে বলল। নোভা ফাজলামো ভেবে নিজ কাজে ব্যস্ত হয়ে উঠলেই সায়ান্ন রুমে ঢুকে মোবাইল নিয়ে আবারও বারান্দায় দাঁড়ালো সে। বৈশাখের প্রবাহিত হাওয়া পশ্চিমের এই বারান্দায় যেন আদুরে ভাব প্রকাশ করছে। সায়ান্নের শরীরের প্রত্যেকটা অংশ যেন সতেজতার প্রাণ ফিরিয়ে পেল। লাল বর্ণের কৃষ্ণচূড়াটার শাখার মতো বৃষ্টির ছোঁয়ায় যেন রূপ লাবণ্য তার উপচে পড়ছে। সায়ান্ন বুক ভরে শ্বাস টেনে নিতেই অক্ষিকোটর হতে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়তেই সে আনমনে বলল, আমি কি আদৌ এমনটা হতে চেয়েছিলাম? কেন বানালে আমাকে এমন? মোবাইলে তীব্র স্বরে টুংটাং করে খুদে বার্তা হোয়াটসঅ্যাপে আসতেই সায়ান্নের ঘোর কাটে। চটজলদি অশ্রুকণা লুকিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখে 2টো ভিডিওর ক্লিপ এসেছে আননোন নাম্বার থেকে। সায়ান্ন কিছুটা কৌতূহল আর ভয় মিশ্রিত অনুভূতি বিষভূত হয়ে ক্লিক করতেই 30 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ওপেন হওয়ার সাথে সাথেই শরীরের কম্পনের মাত্রায় মোবাইলটি হাত থেকে একদম নিচতলায় গিয়ে দুমড়ে মুচড়ে পড়ে। নোভা উক্ত সময় তাকে ডাকার জন্যই আসছিল, তবে সায়ান্নকে নিচে পড়ে থাকা অবস্থায় কাঁপতে দেখে সে ভয় পেয়ে যায়। নোভা সায়ান্নের পাশে বসতেই সায়ান্ন কাঁপা গলায় বারবার উচ্চারিত করলো, আমি বাঁচতে চাই, আমি নিজের মতো বাঁচতে চাই। মেয়েটির শরীরের অবস্থা ভালো নয় বললেন হলের ডাক্তার। তার কথায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো রুমের উপস্থিত প্রত্যেকটা মানুষের।
বিছানায় শুয়ে থাকা মলিন মুখের মেয়েটির দিকে কয়েক জোড়া চোখ দৃষ্টি স্থির করে বিরস মুখে দাঁড়িয়ে রইল। এর পূর্বে সায়ান্ন যখন এমন অসুস্থ ছিল তখন ডাক্তার বারবার বলেছিলেন ওর দিকে বিশেষ যত্ন নিতে, কোনো ক্রমে আবারও কোনো কিছু নিয়ে প্যানিক করলে অসুখ সরানোর দায় হয়ে যাবে। উক্ত কথা নোভার মন পিঞ্জরে উকি দিতেই সে হল সুপারকে অনুনয় করে বলল, ম্যাম, সায়ান্নাকে নিয়ে আমি আমার বাসায় যেতে চাই। হল সুপার চশমার ফাঁক দিয়ে নোভাকে পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বলল, ওর খেয়াল রাখতে পারবে তুমি? নোভা শুকনো ঢুক গিলে বলেই মোহনা আর রাইসার মুখ পানে তাকালো। ওরা চোখের ইশারায় নোভাকে দাতস্থ করলো। পাশে আছি। নোভা সায়ানের মাথার কোণে বসতেই মিসেস রেজা এবং হল সুপার সব বুঝিয়ে দিয়ে চলে যান। নোভা সায়ানের মাথায় হাত বুলিয়ে চুপ করে বসে রইল। সে দোটানায় ভুগছে। সায়ান্ন জ্ঞান হুট করে এমন প্যানিক কি জন্য করলো ভেবে পাচ্ছে না। এর উপর এই অসুস্থতার কথা সায়ানের বাবাকে জানানো জরুরি হলেও সায়ানের তোপের মুখে পড়তে হবে ভেবে চুপসে রইল নোভা। এই মেয়েটাকে একা কোনো ক্রমেই সে ছেড়ে যেতে পারে না। নোভা তপ্ত শ্বাস ফেলে আনমনেই বলল, কবে মেয়েটা সব ভয় থেকে মুক্তি পাবে কে জানে। বড্ড ভয় হয়। যন্ত্রণা দিয়ে মুড়িয়ে রাখা হৃদয়টাকে বন্দি করে সুন্দর হাসিটা কবে সত্যিকারের হবে রে আফরা? তুই কি আদৌ কোনোদিন সত্যিকারের হাসি নিয়ে বাঁচতে পারবি? নোভা নিজ মনে আওড়াচ্ছে আর সায়ান্ন শুকনো মুখ পানে তাকিয়ে রয়েছে। একটা শুভ দিনের সূচনা সায়ানের জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে এক করে দিয়েছে। আর কেউ না জানুক, নোভা সায়ানের সবটা জেনে বোনের মতো আগলে রাখার প্রচেষ্টাতেও বারবার ব্যর্থ। হুট করে কি এমন হলো নোভা কিছুতেই ভেবে পাচ্ছে না। তবে কি পুরনো অতীত আবারও সায়ানের জীবন দুয়ারে কড়া নাড়াচ্ছে? উক্ত কথা ভেবেই নোভা সায়ানের হাতজোড়া আঁকড়ে ধরল, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। সন্ধ্যা ঘনিয়েছে। লালাপ সিঁদুর রাঙা বাড়িবাহ কালো আধারে লুকানোর প্রচেষ্টায় নিমজ্জিত ধূলিকণা ওর শহরে। বৃষ্টি যেন শাসন চালিয়ে তাদের বাধ্য বাচ্চার ন্যায় দমিয়ে স্নিগ্ধ করে রেখেছে পরিবেশ। ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে রাওনাফ বলল, বিয়ের ডেট কবে? রাওনাফের প্রশ্ন শুনে আতিকের মুখ হতে সদ্য পান করা কফিটুকু বেরিয়ে ছিটকে দেয়ালে গিয়ে আঁকে ঝুঁকি করলো। রাওনাফ সেদিকে ভ্রুক্ষেপ করলো না। আতিকের উত্তরের জন্য অপেক্ষায় রইল, কারণ সে জানে আতিককে পাল্টা প্রশ্ন না করলেও সে এ টু জেড সব উগড়ে দিবে। আতিক রাওনাফের গম্ভীর বাপমূর্তির দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়েই বলল, মেয়েটা আমাকে ব্লক করে রেখেছে। তারপর? রাওনাফের পাল্টা প্রশ্ন শুনে আতিকের কাঁদো কাঁদো ভাবটা যেন আংশিক বাড়ল। সে কফির মগ পাশে রেখে রাওনাফের দিকে ঝুঁকে এগিয়ে হাত ধরে বলল, মেয়েটা কি করে পারলো আশা দিয়ে আমাকে দেবদাস বানাতে? দোস্ত, মেয়েটা আমাকে শেখা দিয়েছে। রাওনাফ আতিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে আয়েশিত ভঙ্গিতে আবারও কফিতে চুমুক বসালো। আতিকের এমন স্বভাব কলেজ লাইফ থেকে। কোনো মেয়ে ওর দিকে তাকিয়ে হাসলেই মনে হতো মেয়েটা ওর প্রেমে মারাত্মকভাবে ডুবে মরেছে। এরপর মেয়েটাকে কোনো ছেলের সাথে দেখলেই এমন কান্না শুরু হতো। রাওনাফ আতিকের কথা থেমে মনোযোগ সরিয়ে গম্ভীরভাবে কিছু একটা ভাবতে ব্যস্ত হয়ে উঠল। রাওনাফের দিকে তাকিয়ে আতিক আবারও হাত ঝাঁকিয়ে বলল, দোস্ত, মেয়েটাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোর তো সব মেয়েকেই ভালো লাগে। আতিক রাওনাফের কথা শুনে মাথা চুলকিয়ে মেকি হাসলো, তবে চেহারায় প্রেমিক প্রেমিক রেশ ফুটিয়ে বলল, সব মেয়ে আর এই মেয়ে কি এক? এই মেয়েটা আলাদা, একদম আলাদা। আতিকের কথা শুনে রাওনাফের ক্রুদ্ধ দৃষ্টিতে আতিকের চোখ বরাবর তাকালো। ভনিতা না করে আতিকের চোখে চোখ রেখেই বলল, কখনো যদি জানিস কোনো মেয়ের পূর্বের অতীতে ভয়ানক কিছু অভিজ্ঞতা রয়েছে, এরপর মেয়েটাকে তুই কিভাবে গ্রহণ করবি? স্বাভাবিকভাবে। আতিকের প্রত্যুত্তর শুনে রাওনাফ মৃদু হাসলো। যতটা স্বাভাবিক আতিক বলেছে ততটা স্বাভাবিক তো কিছু নয়। রাওনাফ আতিকের হাতে মৃদু চাপ দিয়ে বলল, বাসায় যা, আন্টি তোর জন্য মেয়ে ঠিক করেছে। বিয়ে নিয়ে এত ডেসপারেট না হয়ে কাজে মন দে। রাওনাফের কথা শুনে মুখে লম্বা হাসি টেনে পুরো কফিটুকু এক চুমুকে খেয়ে আতিক বলল, এমন সারপ্রাইজ আগে দিবি তো বেটা? খোদাই, ওই মেয়ের সুখে আমি দেবদাস হচ্ছিলাম।
সায়ান্ন আফরা। রাউনাফ মৃদু স্বরে বলল। আতিক শুনতে না পেয়ে কিছু বলল কিনা জিজ্ঞেস করতেই রাউনাফ উঠে দাঁড়িয়ে বলল, বাসায় যা, চেম্বারে কাজ আছে আমার। রাত 11টায় তোর চেম্বারে পেশেন্টের ছায়া তো দূর, মশাও পাবি না। এখন গিয়ে লাভ নেই, এর থেকে চল কোথাও গিয়ে ঘুরে আসি। তুই যা, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। রাউনাফ গাড়ি চাবি নিয়ে বের হয়ে গেল ক্যাব থেকে। আতিক বিমূর্ত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে বিয়ের খুশিতে টকবক করে উঠল। ব্যাচেলারদের সাথে থেকে সে পারফেক্ট ব্যাচেলার খাতায় নাম লিখেছিল। তা ভেবেই আটকে উঠে আবার নিজেকে নিজেই বলল, কংগ্রেস আতিক, এবার তুইও বিবাহিত হয়ে ঘুরে বেড়াবি। আহা, তোর ফোনটা কোথায় আফরা? সায়ান্ন সবেই ওয়াশরুম থেকে বের হয়েছে। নোভার প্রশ্ন শুনেই ভয়ে কেঁপে উঠল। স্থির হয়ে দাঁড়িয়ে রইল দরজার হাতল ধরে। সায়ান্নের অস্বাভাবিক কাঁপুনি নোভা দূর হতেই উপলব্ধি করতে পারল। নোভা সায়ান্নের দিকে পা বাড়াতেই সায়ান্ন কম্পিত কণ্ঠে বলল, ওরা আমার পিছু কোনো দিনও ছাড়বে না নোভা, দেখিস ওরা আমাকে বাঁচতে দিবে না। নোভা সায়ান্নের দিকে এগিয়ে গিয়ে শক্ত হাতে জড়িয়ে নিল। সায়ান্ন নোভার বুকে মাথা রেখে চুপ করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। খানিক বাদে নিজেই মাথা উঠিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আজ বিকেল হলে ফিরবো। আর 2টি দিন থেকে এরপর যাও। নোভার মা দরজা ঠেলে রুমে ঢুকে বললেন। হাতে থাকা ফলের বাটিটা নোভার হাতে দিয়ে ইশারায় সায়ান্নকে দিতে বললেন। সায়ান্ন নোভার মায়ের দিকে তাকিয়ে মুখে হাসি টেনে বলল, আজ দিয়ে 2 দিন হয়ে গেল এসেছি, আর 2 দিন থেকে গেলে আমাদের দুজনেরই বের করে দেবেন। সায়ান্নের কথা শুনে নোভাও সম্মতি জানালো। যেদিন সায়ান্ন অসুস্থ হলো ওই দিনই তারা তাদের বাসায় এসে উঠেছে। যদিও নোভা তার মাকে বলেছে সায়ান্নের জ্বরের জন্য ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, যত্নের জন্য তারা বাসায় নিয়ে আসা। এর প্রত্যুত্তরে নোভার মা পাল্টা কোনো প্রশ্ন করেনি। তবে সায়ান্নকে সে মোটেও পছন্দ করেন না। নোভাকে বারবার মানা করেন ওর সাথে মিশতে, তবুও তার মেয়েটা সব কথা উপেক্ষা করে এই মেয়েটার সাথেই মিশবে। তিনি হাজারবার বললেও বুঝতে পারেন না এইসব নষ্টা মেয়েদের সাথে মেশা পাপ। সমাজে মানুষ ভালো চোখে নেয় না। নোভার মা সুফিয়া বেগম মায়ের হাত ধরে টান দিতেই নোভা মায়ের দিকে তাকায়। সুফিয়া বেগম মেয়ের চোখের দিকে ইশারা দিয়ে বাইরে আসতে বললেই নিচে বেরিয়ে যায়। নোভা মায়ের ডাক শুনে বিরক্তির সহিত বের হয়ে যায় মায়ের পেছনে পেছনে। সায়ান্ন সেদিক তাকিয়ে মৃদু হাসল। নোভাকে বাহিরে ডেকে নিয়ে এখনই নিশ্চয়ই আন্টি হুমকি স্বরূপ বলবে, এই নষ্ট মেয়ের সাথে যোগাযোগ কমাবি, নয়তো তুই আমাকে আর মা বলে ডাকবি না। নোভা হয়তো এই কথা শুনে খুব রেগে যাবে, মাকে শাসিয়ে চলে আসবে, যুক্তি দিয়ে হাজারো কথা সাজাবে। সায়ান্ন জানে যুক্তিতর্কে সবাই তাকে দোষারোপ করবে, তার দিকেই আঙ্গুল তুলে বলবে, তোমার বাঁচার অধিকার নেই। একটা মেয়েকে কোনো ছেলে জোরপূর্বক বাজেভাবে স্পর্শ করে, তখন মেয়েটার কতটুকু বেঁচে থাকার ইচ্ছা মনে প্রাণে থাকে বলতে পারিস রাইসা? সায়ান্ন আকাশ কুসুম ভাবনান্তর হয়ে বলল। রাইসা সবে বই খুলে নোটসগুলো দাগানোর জন্য উদ্যত হলেও হলো না। সায়ান্নের আকাশ কুসুম ভাবনান্তর মুখ পানে তাকিয়ে বলল, আমার তো ফাটিয়ে দুটো চড় দিতে ইচ্ছা হয় এমন ছেলেদের, যারা মেয়ে দেখলেই অমানুষ হয়। রাইসার কথা শুনে সায়ান্ন নিস্তব্ধ হয়ে বসে রইল। রাইসা এরপরেও অনেক কথা একা একাই বলল। যুক্তিবাদী সব চিন্তা চেতনা রাইসার। বারবার বলল, মেয়েটা আরও মাথা উঁচু করে বাঁচবে। যে মেয়েরা মরে যায়, পিছিয়ে যায়, ওদের মরে যাওয়াই উচিত। রাইসার এহেন সব কথা শুনে সায়ান্ন পা গুটিয়ে জানালার গ্রিল ধরে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। ছুটে চলা ক্রিস্টাপ মেঘমল্লারের দিকে। নোভার বাড়ি থেকে খানেক বাদেই সে এসে পড়েছিল। নোভা তার দিকে অসহায় কাতর চোখে তাকিয়ে বারবার ক্ষমা চেয়েছে। সায়ান্ন মুচকি হেসে নোভাকে আশ্বাস দিয়ে বলেছে, এগুলো ব্যাপার না নোভা, আমি ঠিক আছি। নোভা সায়ান্নের কথায় মাথা নত করে পায়ের আঙ্গুল দিয়ে মেঝে ঘষেছে। সে সায়ান্নের লুকিয়ে রাখা কষ্ট উপলব্ধি করে সৃষ্টিকর্তার নিকট বারবার প্রার্থনা করেছে, মেয়েটা যেন পূর্বের নেই ভুল কিছু করে না বসে, সে যেন ভালো থাকে। তবে মোটেও সায়ান্ন ভালো নেই। তার ইচ্ছে হচ্ছে জানালার গ্রিলগুলো খুলে ঝাঁপিয়ে পড়তে, শূন্যে ভেসে বেড়াতে। হুট করে যখন শূন্য শেষ হবে
সে মুখ থুবড়ে মাটিতে পড়ে খিলখিল করে হাসবে। তার শরীর কাঁপিয়ে যখন লাল রক্তরা মাটি ভেজাবে, তখন মাটি হয়তো রাগ দেখিয়ে তাকে শাসিয়ে বলবে, এই মেয়ে, তোর রক্তও নোংরা, তুই আমায় নোংরা করলি কেন? সায়ান্ন তখন আধো আধো চোখ বুঝে ঠোঁট নাড়িয়ে বাঁকা হেসে বলবে, বৃষ্টি তোমায় ধুয়ে স্নিগ্ধ করবে মাটি, তবে আমার এই নোংরা হওয়া আমিটা বিদায় নিচ্ছে দেখো মাটি। আর তোমায় নোংরা করব না, আর কেউ আমায় আজ থেকে বলবে না সায়ান তুই নোংরা হয়ে গেছিস, তাই না বলো মাটি? সায়ান্ন ভেবে আনমনে হেসে উঠল, মাটির দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। এক ফোঁটা অশ্রুবিন্দু বিসর্জন দিয়ে মাটির দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে বরণ করে নিবে না মাটি? আমি যে আসছি। মেঘবরণ বর্ষণমুখর প্রভাবের আরম্ভ। দূর আকাশের কালো মেঘ জমাট বেঁধে সভা বাঁধিয়েছে বোধহয়। ঝাঁক বেঁধে ছুটোছুটি করছে মেঘের বাচ্চারা। ঝপঝপ শব্দে তারা মেঠো পথ থেকে শুরু করে শহরের রাস্তা বিঝিয়ে আনন্দ উত্তাপে মেতে উঠেছে। অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি যেন কারো সুখে মাতোয়ারা। হসপিটালের করিডোরে মধ্যবয়স্ক পিতার বেদনার্থ মুখ যেন এই দূর আকাশের ন্যায়। জামিল আলমের পরনে থাকা শুভ্র পাঞ্জাবিটার ভাঁজ খসে গিয়েছে। জীর্ণ মুখ যেন বিষাদের ছায়া, কেঁপে কেঁপে দুলছে সে। বোঝা দায় হয়তো তিনি কাঁদছেন। পাশে থাকা সামিউল বারবার কাঁধে হাত রেখে বলল, তোমাকে বারবার বলেছে আব্বু, সায়ানকে জোর করে হলেও তোমার কাছেই রাখো। সামিউলের কথা শুনে প্রত্যুত্তর করলেন না তিনি। একজন নার্স এসে সামিউলের দিকে তাকিয়ে বলল, 304 নম্বর কেবিনের ভদ্রমহিলাকে ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়েছে। উনি আপনার কি হয়? আমার মা সাবিনা বেগম। কেমন আছে এখন? সামিউল বাবার পাশে থেকে উঠে দাঁড়িয়ে বলল। নার্স ব্যস্ততা দেখিয়ে বলল, মেন্টাল স্ট্রেসের জন্য মেন্টালি ভেঙে পড়েছেন, ওনার যত্ন নেবেন। সায়ান আফরা? সামিউল নার্সের দিকে প্রশ্নোত্তর চোখে তাকাতেই উনি হাত গড়িয়ে দেখে বললেন, এখনো কিছু বলা মুশকিল। 3 তলার ওপর থেকে পড়ে গিয়েছেন, এখনো যে সারভাইভ করছেন উনি, এটাই ওনার লাক। পে করবেন, সৃষ্টিকর্তা যেন সহায় হয়। সামিউল পেছনে থাকা চেয়ারে বসে পড়ল। শার্টের বোতামগুলো খুলে দিয়ে বোনের জন্য অপেক্ষার সুর তুলল। তার সায়ু কেন তাদের থেকে দূরে পালায়? প্রত্যেকটা সকালের মতোই আজকের সকালটা শুরু হলেও বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি ফোন যেন আবারও অন্ধকারময় করে তোলে তাদের। সায়ানও নাকি উপর থেকে পড়ে গিয়েছে, গুরুতর আহত। এই কথা শোনা মাত্রই সামিউল ছুটে এসেছে। বাবা মাকে খবর না দিলেও কোনো সূত্র ধরে খবর পেয়েও তারা ছুটে এসেছেন হসপিটালে। মা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে বহু আগেই। বাবার দিকে সামিউল তাকাতে পারছে না। এই বয়সে কত যন্ত্রণা সহ্য করেছে ভেবেই সে আটকে উঠল। বাবার কাঁধে হাত রাখতেই জামিল সাহেব কেঁদে ফেললেন। বাবার কান্না দুমড়ে মুচড়ে দিল সামিউলকে। বোনটাকে যে কোনো কালেই রক্ষা করতে পারেনি, আজ থেকে 4 বছর পূর্বেও পারেনি, আবার আজকেও পারেনি। সায়ানের ব্যর্থ বড় ভাই সে বোনের মান বাঁচাতে পারেনি। বোনকে সেই সব মানসিকতা যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেনি সে। বোনটা সব সহ্য করে দূরে লুকিয়ে একা একা চলে যেতে চেয়েছিল। সামিউল নিঃশব্দে কাঁদছে। মেয়েটা যন্ত্রণা পুষে সব ছেড়ে চলে যাবার জন্য উদ্যত হয়েছিল। দোষ এই সমাজের, হয়তো হ্যাঁ হয়তো না। প্রত্যেকটা মানুষ একটা মানুষকেই পিষে মারে যাদের সামান্য খুঁত পায়। তার বোনটার খুঁত তো তার বোনের দোষে হয়নি, তবুও তাকে আজ পিষে মরতে হচ্ছে। এর বিচার কার কাছে চাইবে সে ভেবে পায় না। সব কিছুর প্রতি তীব্র বিতৃষ্ণা ঘিরে ধরে সামিউলকে দুহাত তুলে সৃষ্টিকর্তার নিকট বলে, বোনটাকে ফিরিয়ে দাও, আমি আগলে রাখবো, নয়তো নিজ হাতেই দাফন করে আসবো। আপনার কাছে জীবনের মানে কি মিস শাড়িওয়ালি? ভারী কণ্ঠের প্রশ্নে সায়ান্ন বেশ বিরক্ত হলো। বেড থেকে মাথা খানিক উঁচিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। সায়ানের শুকনো মুখ দেখে রাওনা পাশে রাখা চেয়ার টেনে বসে শীষ তুলে বলল, কি হলো, জবাব দিন। আপনি এখানে? সায়ান্ন ভাঙা কণ্ঠে আশ্চর্য হয়ে বলল। রাওনা মাথা পেছনে হাত দিয়ে দেয়ালে পিঠে ঠেকিয়ে বললেন, শুনলাম আপনি নাকি হোঁচট খেয়ে ভার্সিটির উপর থেকে নিচে পড়েছেন, তাই দেখতে এলাম কি করে পড়লেন।
রাওনাফের এহেন জবাব শুনে সায়ান্ন মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। তার কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে জাগ্রত হচ্ছে না। গত পরশু তার জ্ঞান ফিরেছে, তবে সে এতে বেশ আশাহত হয়েছে। এত কষ্ট করে দারোয়ান চাচাকে ম্যানেজ করে বৃষ্টির মধ্যে ছাদে উঠেছে, কোনো লাভ করতে পারেনি। উল্টো মারা যাবার বদলে ডান পা বা হাত আর মাথা ফাটিয়ে মেরুদণ্ডে চির ধরিয়ে বসে আছে। নিজের প্রতি বিরক্ত হচ্ছে সে, মরতে গিয়েও শান্তি নেই। এদিকে মা আর বাবার জন্য তার অনুশোচনা হলেও মোটেও প্রকাশ করেনি সে। জ্ঞান ফেরার পর বড় ভাই আঁকড়ে ধরে কিছুক্ষণ ছিচকাদুনির মতো কান্না করে গিয়েছে। এইসব কিছু তার অসহ্য লাগছে, আর সব থেকে বেশি অসহ্য লাগছে নোভাকে। ও পিছু পিছু এসে সাথে সাথেই তাকে সিকিউরিটি করেছে। সামনে পেলে অবশ্যই দুটা কষে থাপ্পড় মারবে নোভাকে। এই মেয়েটা তাকে মরতে যাবার পরেও জ্বালিয়ে মারছে। নানা ভাবনার মশগুল হয়ে রাওনাফের কথায় বেমালুম ভুলে গিয়েছিল সায়ান্ন। অপরদিকে রাওনাফ একইভাবে বসে সায়ান্নের শুকনো মুখের দিকে পর্যবেক্ষণ করছে। মেয়েটা এত দ্রুত হাল ছেড়ে দিবে ভেবে পায়নি রাওনাফ। সায়ান্নের আত্মহত্যার চেষ্টা করার খবরটা পেয়েই দ্রুত ওই দিন ছুটে এসেছিল সেও। এই ধরনের পেশেন্টদের চোখে চোখে রাখা উচিত হলেও রাওনাফ ভেবেছিল সায়ান্ন কিছুটা হলেও মেন্টালি স্ট্রং। তবে তার ধারণা ভুল করে দিয়ে এই নিয়ে 3 বার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। রাওনাফ সব ভাবনা বাদ দিয়ে শটান হয়ে বসে গলা খাকারি দিয়ে বলল, তা মিস শাড়িওয়ালি, বৃষ্টির মধ্যে ছাদ থেকে পড়তে রোমান্টিক একটা ফিল পেয়েছেন নিশ্চয়ই। রাওনাফের বলা কথায় কেঁপে উঠল সায়ান্ন। কিছুটা ভয় পেয়েছে সে, বেখেয়ালি হয়েছিল এজন্যই হয়তো। তবে রাওনাফের বলা কথায় ভ্রু কুচকে এলো, কুচকানোর চেষ্টায় ব্যর্থ হলো সে। মাথায় বেশ আঘাত লেগেছে, যার দরুন সম্পূর্ণ মাথা ব্যান্ডেজ করা। সায়ান্ন স্বাভাবিকভাবেই বলল, আপনি কিভাবে জানলেন? আমি সব কিছুই জানি। রাওনাফের সহজ জবাব সায়ানের পছন্দ হলো না। সে তীব্র বিরক্তি নিয়েই বলল, হেয়ালি করছেন কেন মিস্টার? আপনার মতলব আমার ওই দিন থেকেই ভালো ঠেকছে না। কি চান বলেন তো? আপনাকে। রাওনাফ সহজ ভঙ্গিতে জবাব দিয়ে সায়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সায়ান্ন অবাক হয়ে পাল্টা প্রশ্ন করতে যাবার পূর্বেই রাওনাফ সায়ানের হাত ধরে হাতের মুঠোয় কিছু একটা গুজে দিয়ে উঠে দাঁড়ালো। সায়ান্ন জিজ্ঞেস করতেই রাওনাফ পূর্বের ন্যায় আবারও দ্রুত পায়ে বাইরে বেরিয়ে হাওয়ার তালে মিলিয়ে যেতে লাগলো। সায়ান্ন বুঝতে পারে না এই লোকের এত কিসের তারা। হাতের বাজ খুলে সায়ান্ন আরেক দফা অবাক হয়ে বলল, আশ্চর্য লোক। রাঙা গোধূলির চকচকে আলোয় সায়ানের হাতের মুঠোয় থাকা লাল রাঙা কাগজটা রক্তিম আভা ছড়াচ্ছে যেন। সাদা দেয়ালের বন্ধ রুমে লাল রাঙা কাগজটা যেন রুমের 4 কোণে লাল রঙের পরশা বসালো। সায়ান্ন ভীষণ রকমের আশ্চর্য। সে কাগজটা ঘুরিয়ে ফিরে দেখে আবারও হাওয়ার তালে দুলাতে থাকা পর্দার দিকে তাকালো। না, লোকটাকে আর দেখা যাচ্ছে না। ভারী অদ্ভুত। সায়ান্ন কৌতূহল দমিয়ে রেখেছে। বেশ খানিক সময় পার হলো। বিছানায় রাখা কাগজটা দমকা হাওয়ায় উড়ে যাবার জন্য ছুটোছুটি করতেই সায়ান্ন আবারও হাতে তুলে নিল। লম্বা শ্বাস টেনে কাগজটা খুলবে কিনা ভাবতে ভাবতেই আনমনে কাগজের ভাঁজ খুলে চোখের সামনে ধরল সে। গোটা গোটা অক্ষরে সেখানে স্পষ্টভাবে লাল কালিতে লেখা, মিস লাল শাড়িওয়ালির জন্য লাল রাঙা কাগজে লাল কালির রক্তিম শুভেচ্ছা বার্তা। কৃষ্ণচূড়া লালের মতো লালাভ হোক আপনার জীবন। দ্রুত নিজ পায়ে দাঁড়িয়ে লাল গোলাপ সমেত আমাকে খুঁজে আপনার পাওনা লাল রাঙা শাড়িটি নিয়ে যাবার বিশেষ অনুরোধ করা হলো। ইতি লাল রঙের শুভেচ্ছা বাহক। চিঠিটা পড়ে সায়ান্ন কিয়াত মুহূর্ত ঝিম মেরে বসে রইল। সে তার পূর্ব পাশে লাল রঙের ছড়াছড়ি দেখতে পাচ্ছে। লোকটা মস্ত বড় পাগল। এমন ধরনের শুভেচ্ছা বার্তা কেউ লিখতে পারে আজ জানলো সায়ান্ন। সে মূর্তির ন্যায় চিঠিটা দেখিয়ে চলছে। এমন ধাঁচের অদ্ভুত চিঠি ওনার মতো অদ্ভুত মানুষের পক্ষেই দেওয়া সম্ভব। সায়ান্ন যত্রতত্র ভেবে নিজ মনেই হেসে উঠল। তবে তার হাসিটা দীর্ঘক্ষণ স্থায়ী হবার বদলে মিলিয়ে গেল। বাবাকে বেডের কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। জামিল সাহেব মেয়ের এহেন আচরণে বেশ মনক্ষুণ্ণ করলেন। তবুও সে মেয়ের পাশে এসে বসলেন। মান অভিমানের পালা যেন আজ আকাশ ভেঙেও পড়েছে। মেয়ের মাথায় হাত দিয়ে চোখ ভেঙে কান্না করে দিলেন জামিল সাহেব।
নিঃশব্দ হাসি যতটা সুন্দর মানায় মুখে, তার থেকে বেশি ভয়ানক মনে হয় নিঃশব্দ এই কান্নার। তবুও জামিল সাহেবের কান্না উপাস ফিরিয়ে উপলব্ধি করতে পারল সায়ান্ন। জামিল সাহেব কান্না ভেজা গলায় বললেন, কেন এমন করিস আম্মা? সায়ান্ন উত্তর দিল না। তার মতো সন্তানের অধিকার নেই বাবা মায়ের সাথে হেসে হেসে কথা বলার। তার বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেদিন ছাদ থেকে লাফানোর পরেও এতটা কষ্ট অনুভব হয়নি যতটা আজ বাবার করা কান্নাগুলো তাকে দিচ্ছে। তবুও সে পাষাণ হৃদয় নিয়ে বলল, আপনি চলে যান এখান থেকে, আপনাকে আমার সহ্য হচ্ছে না। সায়ান্নের প্রত্যুত্তরে জামিল সাহেবের মুখ ভার হয়ে এলো। মেয়ের সাথে দূরত্ব কবে ঘুচবে সে জানে না, তবুও সে হার না মেনে মেয়ের মাথায় আলতো হাত বোলাতে বোলাতে বলল, তোমার বাবা মা তোমাকে কখনো ফেলে যাবে না আফরা। বাবারা কখনো সন্তানকে ফেলে যেতে পারে না। আপনি যাবেন এবং আপনি পারবেন। সায়ান্ন মুখ চেপে বলল। জামিল সাহেব হতাশ হলেন। দরজার দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই ডাক্তার আহরার বারণ করলেন আর কিছু বলতে। জামিল সাহেব আহরারের কথা শুনে উঠে গেলেন, ফেলে গেলেন আবারও মেয়েকে। সায়ান্ন মুখ ঘুরিয়ে আবারও বাবাকে দেখতে না পেয়ে সশব্দে কান্না করিয়ে দিয়ে বলল, ওই দিনও আমাকে ফেলে চলে গিয়েছিলে বাবা, আজকেও চলে গেলে? একটু পেছন ফিরে শক্ত করে জড়িয়ে ধরলেই তো পারতে বাবা। তীব্র কষ্টেও বাক্যগুলো 304 নম্বর কেবিনের 4 দেয়ালে চাপা পড়ে। সায়ান্ন আবারও পাশ ফিরে শুয়ে রইল। কেউ নেই, তার আশেপাশে কেউ নেই। সন্ধ্যার আলো নিভে যেতেই ঘোর অন্ধকার। জাপটে ধরতেই রাওনাফ ঘরে ঢুকলো। গা ঝেড়ে ড্রয়িং রুমে দাঁড়াতেই মায়ের চিৎকার ভেসে এলো রান্নাঘর থেকে। রাওনাফ মায়ের বাড়াবাড়ি রকমের চিল্লাচিল্লি শুনে উত্তর দিল না। মায়ের কাছে গিয়ে আঁচল টেনে মাথা মুছতে মুছতে বলল, এই কেসটা বড্ড জটিল মা। সারাদিন পাগলের সাথে থেকে থেকে তুমিও জটিল হয়ে যাচ্ছ। রাওনাফ মায়ের তেরা কথা শুনে হো হো করে হেসে উঠল। তার পেশাটাকে মার পূর্ব থেকেই একদম না পছন্দ খাতায় এন্ট্রি করে রেখেছে, সেটা রাওনাফ জানে। তবুও মায়ের কথায় পাত্তা না দিয়ে গম্ভীরভাবে বলল, এই কেসটা সলভ করতে গেলে তোমার ছেলেকে আরো জটিলতর হতে হবে। জটিলতর হওয়ার সহজতর হও। এর আগে খাবারটা খেয়ে নিও। তোমাদের দুই ভাইয়ের কাজ ছাড়া কোনো দিকেই খেয়াল নাই। খেয়াল করার জন্য তুমি আসো তো আম্মা। রায়হানও গা ঝাড়তে ঝাড়তে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। দু ছেলেকে এমন কাক ভেজা দেখে উনি ক্ষোভ প্রকাশ করলেন। ছেলেরা কোনো কালেই তার কথা শুনবে না মনে হয়। রাওনাফের থেকে আঁচলটা টান দিয়ে নিজ মনে বকতে বকতে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ানোর পূর্বে ঘুরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোদের খেয়াল রাখার কাজ আমি আর করতে পারবো না। বিয়ে করে বউ ঘরে আনো, আমি আর এইসবে নেই। মায়ের কথা শুনে দুই ভাই সশব্দে হেসে উঠল। ছেলেদের এমন উদাসীন ভাব রাওনাফের মায়ের রাগ যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। সে রাগ প্রকাশ করেই রান্নাঘরে গিয়ে কাজের মেয়েটার সাথে অহেতুক চিল্লাচিল্লি করে ক্ষান্ত হলেন। মায়ের নিত্যদিনের এইসব রাগে অভ্যস্ত রাওনাফ আর রায়হান। হাসি থামিয়ে রাওনাফ রায়হানের দিকে তাকিয়ে বলল, ভাই শাড়িটা এনেছিস? রায়হান ভ্রু নাচিয়ে দুষ্টুমির ভঙ্গিতে বলল, মায়ের কথা মতো বউ আনতে যাবি বুঝি? রাওনাফ স্বভাবসুলভ হাসি হাসলো। রায়হান ব্যাগ থেকে শাড়িটা বের করতেই রাওনাফ হাত বাড়িয়ে নিয়ে বলল, লাল বউ আনবো, সব লালে লালে লালাভ হবে। প্রভাতের নম্রতা উষ্ণতা ছড়িয়ে দিতেই ফোনের আওয়াজে ঘুম কিছুটা ছুটে এলো সায়ানের। ঘুমের রেশ তখনও তীক্ষ্ণ। হসপিটালের ফিনাইলের ঝাঁঝালো গন্ধ নাকে লাগতেই বিরক্তি নিয়ে মোবাইল হাতড়ে খুঁজে পেয়ে চোখ খুলল সে। ফোনের স্ক্রিনে অচেনা নাম্বারের পদার্পণ দেখেই ফোনের উপাসে ব্যক্তিটাকে গালি দিতে ক্ষান্ত হলো না সায়ান্ন। ফোন ধরেই ঝাঁঝালো কণ্ঠে বলল, সময় জ্ঞান নেই আপনার? এত ভোরবেলা মানুষ নিজের প্রেমিকাকেও ফোন দেয় না। আপনি তো আমার বউ, বউকে মানুষ সকাল সন্ধ্যা রাত 3 বেলা মিস্টেক 10 বেলাও ফোন দেয়। হুট করে এমন একটা উত্তর পাবে সায়ান্ন কল্পনাতেও ভাবেনি। ঘুম থেকে ওঠার ফলপ্রসূতে তার মেজাজ সপ্তম আকাশে উঠে আছে। ফোনের উপাসের ব্যক্তির রসিকতা সায়ানের পছন্দ হলো না মোটেও। সে গলায় জোর এনে কড়ায় কিছু কথা শোনাতে উদ্ধত হতেই লোকটা আবারও বলল, এত রাগ দেখাই না বউ, রাগ শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। আর বউ, আপনার শরীর তো আগে থেকেই ভেঙে চুরে আছে। ফাজলামো করেন? এই ছেলে এই,
কে আপনি? আপনি আমার বউ হলে আমি আপনার জামাই, সমীকরণ তো এটাই বলে। লোকটার কণ্ঠে যেন অধিকারবোধ প্রকাশ পাচ্ছে, তবে সায়নের রাগ আকাশচুম্বী হচ্ছে। সে রাগে কাঁপছে। সকাল সকাল তার মেজাজ খারাপ করার জন্য এই লোকটাকে সামনে পেলে কষে দুটো থাপ্পড় মারতেও পিছপা হবে না সে। কাল বিকেল থেকে এই লোকটা আজগুবি কথাবার্তার একটা উদ্ভট চিঠি তার মস্তিষ্কের প্রতিটা কোণায় বিস্ফোরণ ঘটাচ্ছে। আর সকাল সকাল আরেক পাগল এসে তাকে বউ দাবি করছে। হচ্ছেটা কি তার সাথে? সায়ান্ন ভাবনার জগৎ থেকে ইতি ঘটালো তার ষষ্ঠ ইন্দ্রিয়ানের কাজ করার মাধ্যমে। সে কোনো ভঙ্গিতা না করেই বলল, আপনি মিস্টার আতিফ, অ্যাম আই রাইট? পরপুরুষের নাম নেওয়া মস্ত বড় পাপ বউ। লোকটা উদাস স্বরে বলল। সায়ান্নের এবার মেজাজ ক্ষণে ক্ষণে উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাগের তোড়ে সে কোনো কথা উচ্চারণ করতে গিয়েও ব্যর্থ হচ্ছে। তবে লোকটা যেন আতিক নয়, সেটা খুব ভালোভাবে বুঝে গেল সায়ান্ন ক্ষিপ্ত কণ্ঠেই বলল, এই ধরনের ফাজলামোর জন্য আপনার কি ধরনের পরিণতি হতে পারে ধারণা আছে? পরিণতি যেটাই হোক, সমাপ্তিতে আপনাকেই চাই। মেঘ মিশ্রিত আকাশের এক ফালি রোদ্দুরে যেমন উৎফুল্ল ছড়ায়, তেমনি একটা বাক্য সায়নের মন কুঠুরে জমে থাকা মেঘের রাশিগুলোকে নিমিষে বৃষ্টি স্নাত করতে সক্ষম হলো। সমস্ত রাগ কিংবা উৎকণ্ঠা মিশেই গিয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কাদার তীব্র ইচ্ছার উকি দিতেই সায়ান্ন নিজেকে সামলিয়ে নিস্তব্ধ হয়ে বসে রইল। অপর পাশেও পিনপতন নীরবতা। ওপাশের মানুষ যেন সায়ান্নের এইরূপ কল্পনা জগতেও নিজ মনে সাজিয়ে হেসে উঠল। যে হাসির শব্দ নেই, নিঃশব্দ, যে হাসির দমকে সায়ান্ন খানেক কেঁপে উঠল। তার মন বলছে লোকটা এমন শ্রুতিমধুর বাক্য শোনাক, তার সব কলঙ্ক ধুয়ে মুছে দিক। তবে বিবেক শাসিয়ে বলছে, সব পুরুষ মানুষ এক, এরা কখনো প্রেমিক হতে পারে না সায়ান্ন। না পারে মেয়েদের সম্মান দিতে। সব পুরুষের ভেতরেই লুকিয়ে আছে ভয়ানক চেহারা। এদের বিশ্বাস করিস না সায়ান্ন, দিন শেষে তোকে নিঃস্ব করে আবার চলে যাবে। সায়ান্ন বিবেকের দুয়ারে হার মেনে ফোন কান থেকে নামিয়ে কলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিয়ে নিজ মনে নিজেকে বারবার শাসিয়ে বলল, এদের ভেতরে পশু লুকায়িত রয়েছে। তুই কি সেটা ভুলে গেছিস সায়ান? এত সহজে ভুলে গেলি সেই পুরুষ নামক পশুর কথা, যে তোকে আজও শেষ করে দিচ্ছে, ওই একটা দিনের পর থেকে প্রতিনিয়ত মেরে দিচ্ছে। ভুলিস না সায়ান, সব পুরুষ এক, কেউ ভালো হয় না, কেউ না। পরন্ত গুধুরি বেলায় হুট করেই এক অদ্ভুত ঘটনা হসপিটালে ঘটল সায়ান্নের থমকে যাওয়া জীবনে। সায়ান্ন স্তব্ধ নির্বাক। হালকা পেস্ট রঙের চাদরটা হাতের মুঠোয় মুচড়ে ধরে মৃদু কাঁপুনি আবির্ভাব হলো তার সর্বাঙ্গে। তার চক্ষুদ্বয়ের সামনে বিশাল আয়োজন, চারদিকে জন্মদিনের আমেজের রেশ। সায়ান্ন খুব জোর দিয়ে মনে করার চেষ্টা করলো আজকে মাসের কত তারিখ। মে মাসের 24 তারিখ। মনে হতেই সমস্ত উৎকণ্ঠা বিসর্জন দিয়ে চুপিসারে বসে রইল। জামিল সাহেব বিরস মুখে বললেন, শুভ জন্মদিন আম্মা। সায়ান্নের কর্ণকুহরে শ্রবণ হলেও সে দাঁতে দাঁত চেপেই বলল, এসব আয়োজন কে করেছে? তোর শুভাকাঙ্ক্ষী, বললেন সামিউল। তার কথা শুনে সায়ান্ন চারদিকে চোখ বুলালো। তার পছন্দের বেলিয়ার কামিনী দিয়ে বড় করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সামনে দেয়ালে টাঙানো। হসপিটালে প্রাণহীন রুমটা সজীবতায় ঘেরা। সায়ান্ন রাগ জমানোর চেষ্টায় বিভোর হবার প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হলো। একে একে রুমে নোভা রাইসা ঢুকে সায়ান্নকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। সায়ান্ন নিস্তব্ধ। তার সামনেই রেড ভেলভেট কেক রাখা। সায়ান্ন সামিউলের মুখপানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সামিউল বোনের দৃষ্টির অর্থ বুঝতে পেরে বলল, আমরা কেউ কিছু করিনি। দুপুরে সবাই বাসা থেকে আসার পর এগুলো দেখে আমরা নিজেরাও তোর মতোই অবাক। যেই করুক, তার এই অনাকাঙ্ক্ষিত সারপ্রাইজের জন্য তোর জন্মদিনটা তো পালন হচ্ছে। বলেই সামিউল খ্যাক করে হেসে উঠল। ভাইয়ের উক্ত হাসি সায়ানের কুঞ্চিত কপাল যেন আরো কুঁচকে এলো। অদ্ভুত, হুট করে এমনকার আবির্ভাব হলো কে জানে। সায়ান্ন সেই কবেই তার জন্মদিন ভুলে বসে আছে সে নিজেই জানে না। বাসা বা ফ্রেন্ড সার্কেল তার তোপের মুখে পড়বে বলেই জন্মদিনের শুভেচ্ছাটুকু জানায় না। আজকে বিশাল আয়োজন। সায়ান্ন বাকরুদ্ধ। সে শটান হয়ে বসে গলায় জোর এনে নোভার উদ্দেশ্য করে বলল, রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে আয় এই তামাশাগুলো কে করেছে। শান্ত থাক প্লিজ, উত্তেজিত হলে তোর সমস্যা হবে।
নোভা কিছুটা বয়ার্ত স্বরে সায়ানের উদ্দেশ্যে বলল। সায়ান্ন উত্তেজিত হয়েও মেয়ে গেল। বেডের এক কোণে বসে রইল চুপিসারে। স্যামিউল বেশ শরগোল করছে। পূর্বে হলে বোনের জন্মদিন নিয়ে উত্তেজনার শেষ ছিল না তাদের। কি থেকে কি জীবনের অধ্যায় ঘনীভূত হলো কে জানে। এরপর থেকেই সায়ান্ন হারিয়ে গিয়েছে, সেই সাথে হারিয়েছে তার চাঞ্চল্য। স্যামিউল বোনের সামনে গিয়ে পূর্বের ন্যায় দাঁত বের করে হেসে বলল, কিরে, গুড়িয়ে যাচ্ছিস তো? সায়ানের অশ্রু যেন ভাত ভাঙল। হু হু করে কেঁদে উঠল। কান্নার দমকে তাদের মা ছুটে এসে রাগান্বিত স্বরে বলল, বারবার বলেছিলাম মেয়েটাকে আর কষ্ট দিও না, তবুও এসব করার অনুমতি কেন দিল ওনাকে? সাবিনা বেগম এক প্রকার ছুটে এসেই বললেন। সায়ান্ন মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ক্ষুব্ধ হলেও প্রকাশ করল না। আজ যে সব বাঁধন ছাড়া শূন্য লাগছে। সাবিনা বেগমের থেকে দৃষ্টি জানালার বাহিরে স্থির করে বিড়বিড় করে বলল, মা, এখন তুমি কতটা ভাবো? যদি ওই দিনটা একটু ভাবতে, আজ হয়তো আমিও উল্লাসে মেতে থাকতে পারতাম। সায়ানের নীরব অভিব্যক্তি নির্ভীতেই রয়ে গেল। সবকিছু বিষাক্ত। বিষাক্ত তার অতীত, বিষাক্ত তার আপনজনেরা। স্নিগ্ধ রজনীর পুষ্পময় পথ কৃষ্ণচূড়ার রক্তিমতায় লালাপ সজীবতা ছড়াচ্ছে। হিমেল হাওয়ায় দুলতে থাকা রক্তবর্ণের ফুলগুলোকে হঠাৎ করে জীবিত মনে হলো সায়ান্নের নিকট। তারা যেন দু হাত মেলে নিজেদের নিয়ে বড়াই করছে সৌন্দর্যের। সায়ান্ন বাহিরে থেকে দৃষ্টি সরিয়ে আয়নার দিকে স্থাপন করলো। নিজের প্রতিবিম্ব দেখে নিজ মনেই হেসে উঠল। মাথায় সাদা দবদবে ব্যান্ডেজ, চোখের নিচে গাঢ় কালো দাগ, যেন বলে দিচ্ছে তার ভেতরকার কষ্টের কথা। চুলগুলো থেকে রক্ষতা প্রকাশ পাচ্ছে, তারা যেন অভিমান করে আছে। মৃদু বাতাসের তালে সায়ান্ন দীর্ঘশ্বাস টেনে ঘড়ির পানে চোখ বুলালো। তার জন্মদিন শেষ হতে আর 4 ঘন্টা বাকি। সবাই তার উদাসীনতার জন্য চলে গিয়েছে হয়তো। সে অবশ্য চায় না কেউ থাকুক তার সাথে, থাকার অধিকার কারণেই। যত্রতত্র ভেবে সায়ান্ন কপাল কুঞ্চিত করে ভাবনার অন্তরায় গিয়ে ভাবল, এত শত আয়োজন করা কে সেই শুভাকাঙ্ক্ষী? সায়ান্ন বেড থেকে উঠে দাঁড়িয়ে ওড়না ভালো করে পেঁচিয়ে নিজেকে শাসিয়ে বলল, চলে যাওয়া কিছু নিয়ে ঘটাঘটি করতে নেই সায়ান। হয়তো তোর পুরনো ক্ষত জাগ্রত করার প্রয়াসেই কেউ এই আয়োজন করেছে। সায়ান্ন মৃদু হাসল। এইসব ভাবনায় ডুবে থাকার সময় তার নিকট নেই। বর্তমান তার খোলা হাওয়া বুক ভরে নিতে ইচ্ছে হচ্ছে। নিজের কিছুটা জমে থাকা কষ্ট বাতাসের বুকে ভাসিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। ওড়নাটা আরও ভালো করে টেনে সায়ান্ন পা বাড়ালো নাম না জানা গন্তব্যে। সেই গন্তব্যের পথিক শুধু সে একা, আশেপাশে কেউ নেই, কেউ নেই। ছাদ থেকে পড়ে যাওয়ার পেশা বাদ দিয়ে এখন ডাকাতির পেশায় ঢুকেছেন বুঝি? গম্ভীর্যপূর্ণ হেয়ালির কথাটা সায়ানের কর্ণকুঠুরে পৌঁছাতেই সে পেছন না ফিরে চোখ মুখ কুঁচকে বলল, আপনি আবার? এত সহজে চিনে ফেললেন? কি ব্যাপার, আমার কথা ইদানিং ভাবেন নাকি? রাউনাফ সায়ান্নের পাশে দোলনায় বসে ভ্রু নাচিয়ে বলল। সায়ান্ন বিরক্তিতে মুখ দিয়ে দ উচ্চারণ করেও থেমে গেল। হসপিটাল থেকে বেরিয়ে ভার্সিটির পাশে একটা পার্কে এসে বসেছিল সে। সাজে টেমটেম স্নিগ্ধ আলোয় আর ফুরফুরে বাতাসে এই জায়গায় বসলেই বিষাক্ত বেদনা নিগড়ে বেরোয় সায়ান্নের। নিজেকে সে হারিয়ে বারবার খুঁজে বেড়ায় এখানে এসেই। সায়ান্নকে চুপ দেখে রাউনাফ দোলনা থেকে বসে পা বাড়িয়ে সায়ান্নের দোলনায় হালকা লাথি দিতেই সায়ান্নের দোলনা দুলে ওঠে। আকস্মিক দোলনা দুলে ওঠার জন্য ভরকে যায় সায়ান্ন। কপার ট্রাক দেখিয়ে পাশ ফিরে তাকিয়ে বলল, করছেন কি? কানা আপনি? রাউনাফ আবারও ধাক্কা দিয়ে নিজেও দোল খেতে খেতে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। সায়ান্ন তার এহেন আচরণের জন্য বেশ বিরক্তবোধ করছে। সেই রাত থেকে এই লোক তার পিছু ছাড়ার নামগন্ধ নেই। হুট করে সেই রাত্রির কথা মনে হতেই সায়ান্ন পা মাটিতে নামিয়ে দোলনা থামিয়ে রাউনাফের মুখপানে নয়ন স্থির করে বলল, আপনার বন্ধুকে বলবেন আমি তাকে বিয়ে করতে রাজি। রাউনাফ সামনে আবছা আধার চিত্রের দিকে মুখ করে আছে। সায়ান্ন প্রশ্নসূচক দৃষ্টি রাউনাফের আর চোখের নজর এড়াচ্ছে না। সে আবছা আলোয় মুচকি হাসল। সায়ান্ন আবারও উক্ত প্রশ্ন করতেই রাউনাফ দোলনা থামিয়ে সায়ান্নের মুখপানে তাকিয়ে বলল, আপনার বিয়ে ছাদের সাথে করা উচিত। মানে? সায়ান্ন বিষময় নিয়ে বলতে রাউনাফ হেয়ালি করে বলল, আমার ধারণা আপনি ছাদের সাথে মা নৈহান করে লাফিয়ে পড়েন,
অভিমান প্রকাশ করতে, যেমন একজন প্রেমিকা তার প্রেমিক পুরুষের সাথে অভিমান করে বারবার চলে যাবার জন্য উদ্যত হয়। আপনি এই যে বারবার লাভ দেন তবু যেমন মারা যান না, তেমনি প্রেমিকাগুলাও প্রেমিকদের ছেড়ে যায় না। এতটুকু বলেই রাওনাফ সশব্দে হেসে উঠল। হাড় হাসির কম্পন সর্বদিক বিরাজ করছে। চাঁদের নম্র আলোয় রাওনাফের গা দুলিয়ে হাসা দৃষ্টি সায়ান্ন প্রগড়ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে অনুধাবন করছে। লোকটার বলা কথার তার প্রচণ্ড রাগ হলেও সব রাগ নিমিষেই দুলিশাত হলো। সায়ানের বাপমূর্তি রাওনাফের দৃষ্টি অগোচর হতেই এভাবে দেখলে তো প্রেমে পড়ে যাবেন ওই সময়ের মতো। সায়ান্ন দৃষ্টি সরিয়ে অবাক হয়ে বলল, কোন সময়ের মতো? রাওনাফ অদ্ভুতভাবে হাসলো। দোলনায় বসেই সায়ানের একদম নিকট গিয়ে বলল, আপনার ষোড়শী বয়সের প্রথম প্রেমের মতো। কে আপনি? সায়ান্ন অবাক হয়ে বলতেই রাওনাফ দূরে সরে গিয়ে বলল, অতীতের কালো অধ্যায় বাদ দিয়ে আমাকে খুঁজে বেড়ান, দেখেন খুঁজে পান কি না। দেখুন মিস শাড়িওয়ালি, আপনার সাথে আমি একটু সময় কাটাচ্ছি। খুব ব্যস্ত মানুষ আমি, তবুও আপনার সাথে বসে আছি। রাওনাফ সায়ান্নের সন্দিহান দৃষ্টি উপেক্ষা করে বলল। সায়ান্ন রাওনাফের বলা কিছুক্ষণ পূর্বের কথা ভাবছে। সায়ান্ন কানের পিঠে চুলগুলো সাবধানী হাতে গুজিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে বলল, কে বলুন তো আপনি? মানুষ। রাওনাফের হেয়ালি মোটেও পছন্দ হলো না সায়ান্নের। গত কয়েকদিন যাবৎ এই লোক হুটহাট তাকে জ্বালিয়ে মারছে। সায়ান্নের রক্তিম মুখমণ্ডল দেখে রাওনাফ খানিক হাসলো। সায়ান্নের প্রচণ্ড বিরক্ত লাগছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। লোকটার মতলব কি? এই প্রশ্ন করতে গিয়েও বিরক্ত হলো সে উক্ত প্রসঙ্গে এড়িয়ে মুখ স্বাভাবিক করে নম্র গলায় বলল, আপনার পেশা কি? জেনে কি করবেন? এতদিন ধরে আমার পিছু পিছু ঘুরছেন ভদ্রতার খাতিরে জানতেই তো পারি। বিয়ের প্রস্তাব পাঠাবেন নাকি? রাওনাফের এহেন জবাব শুনে সায়ানের বিরক্তির মাত্রা রন্ধে রন্ধে ছাড়লো। তার ইচ্ছে হচ্ছে লোকটাকে খুন করে জেলে যেতে, কিংবা সূর্য দালান থেকে ধাক্কা মেরে ফেলে নিজেও ঝাঁপিয়ে পড়তে। আজব লোক। সায়ানের দৃষ্টি দেখে রাওনাফ আবারও হ্যালি করে বলল, রাগলে আপনাকে লাল টমেটো লাগে মিস লাল শাড়িওয়ালি। আপনার মতোই আপনার বলা নামগুলো আজব। সায়ান্ন দাঁতে দাঁত চেপে বলল। রাওনাফ শীষ তুলে বলল, একটু নজর ফেলে দেখুন, লোকটা হ্যান্ডসামও। রাওনাফের নির্লজ্জের মতো বলা প্রতিটি কথায় চরম বিসম্মতি হচ্ছে সায়ান্ন। একটা লোক এতটা নির্লজ্জ আর বেহায়া কিভাবে হতে পারে তার ধারণা নেই। সায়ান্ন দোলনা ছেড়ে উঠে দাঁড়িয়ে রাওনাফের সামনাসামনি দাঁড়ালো। রেশমি হাওয়ার তালে দুলছে বনো ঘাসের পরশা। দূর দূরান্ত থেকে ব্যস্ত নগরীর টুকটাক আওয়াজ, মিষ্টি সুবাসে বিমোহিত চারিপাশ। সুন্দর পরিবেশের সাথে সায়ান্ন উপলব্ধি করল তার সামনে সুপুরুষের দৃষ্টিজোড়া তার পায়ের নিকটে নিমজ্জিত। অদ্ভুত সুন্দর দৃষ্টিজোড়া অভিসরণ। সায়ানের কড়া কথার এসে নিমিষে ধূলিসাৎ হলো। সায়ান্ন নিমজ্জিত সেই নয়ন যুগলের অভিব্যক্তি বোঝার চেষ্টা করেও হাল ছেড়ে নিস্তব্ধভাবে পাশের দোলনায় বসে পড়ল। রাওনাফ বেশ নিম্নস্বরে ফিসফিস করে বলল, জ্বলন্ত অগ্নিশিখা নিভে যাবার কারণ কি মিস? কারণবিহীন। সায়ানের নিমজ্জিত কণ্ঠস্বর যেন মুহূর্তেই রাওনাফের মুখমণ্ডলের ভাব পরিবর্তন করলো। সে একরাশ মন খারাপের মেঘ জমিয়ে উদাস দৃষ্টিতে আকাশের পানে দৃষ্টি স্থির রেখে বলল, জানেন মিস, সবাইকে একই দাঁড়িপাল্লায় মাপা জীবনের সব থেকে বড় দুর্বলতা। সায়ান্ন উদ্রুত দৃষ্টি কথার মানেটা সে ঠিক বুঝে ওঠার জন্য সময় নিচ্ছে। রাওনাফের যেন আজ বড্ড তাড়া। সে সায়ান্নকে ভাবার মোটেও সময় না দিয়ে দোলনার দুপাশে হাত রেখে পেছনে মাথা হেলিয়ে দিয়ে বলল, আপনার জীবনের তিক্ত স্মৃতি যেমন তিক্ত মানুষ দ্বারা হয়, একইভাবে পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্ত কিছু সুন্দর মনের মানুষ দ্বারাই পরিপূর্ণ হয়। আপনি কত ভাগ নিশ্চিত পৃথিবীতে সুন্দর মনের মানুষ রয়েছে? সায়ানের সহজ প্রশ্ন। রাওনাফ মাথা উঠিয়ে শটান হয়ে বসল। অবিকল সুন্দর সুপুরুষের কাঠামো তার দেহভঙ্গি। সাজবাতি টিমটিমে তারার মতো জ্বলছে রাওনাফের বাঁ হাতের ঘড়িটি। পরে থাকা ধূসর রাঙা শার্টটা খুব যত্নে গুছিয়ে রাখা প্যান্টের মাঝে। কোনোই পর্যন্ত হাতাটা গুটিয়ে শুকনো ভাতে বাজ করে রাখা যেন। ক্লিন সেফ, গালে একদম নাকের পাশে ছোট্ট একটা লাল দাগ। তিল বললে ভুল হবে, জন্মদাগ খুব সম্ভবত। মানুষটার মুখের ভাবভঙ্গি, গভীরতার ছোঁয়া। বহু বছর পর সায়ান্ন কোনো পুরুষকে পর্যবেক্ষণ করছে।
প্রায় মিনিট তিনেকের মতো পর্যবেক্ষণ করে সে অত্যন্ত নিবিড়ভাবে বলল, সুপুরুষ আপনি? রাওনাফ মুচকি হাসলো, কারণ শায়ানের পরবর্তী কথাটা কি হবে সে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। শায়ানকে বিব্রত না করে একই অঙ্গিকে বসে রইল সে। শায়ান সোজাসুজি ভাব দ্বিধাবিহীন বলল, বাহ্যিক সৌন্দর্যের মতো আপনার মন কতটা সুন্দর মিস্টার। মনের খোঁজ জানতে হলে মনে বাস করতে হয়। রাওনাফের এহেন জবাবে মোটেও বিব্রত হলো না শায়ান। সে হুট করে হেসে উঠল। হাসির ধ্বনি যেন সুর তুলছে চারিপাশে। তবে রাওনাফ জানে এটা তাচ্ছিল্যের হাসি। রাওনাফ মাথার পেছনে দুহাত দিয়ে শায়ানের হাসি দেখছে। শায়ানের হাসি তার নিকট অদ্ভুত সুন্দর লাগছে। শায়ান হাসি থামিয়ে রাওনাফের মুখপানে তাকিয়ে রইল। রাওনাফ উঠে বসলো শটান হয়ে। তার মুখের ভাবভঙ্গি অদ্ভুত। শায়ান কটাক্ষ করে বলল, মনের অধিকার নিয়ে সেই অধিকার ছিন্ন করা বুঝি খুব ভালো মনের অধিকার? এটা জানার জন্য মনটাকে দিতে হবে যে। শায়ান ভাবান্তর। তার নিকট লোকটাকে পাগলের খাতায় ফেলার ইচ্ছে জাগ্রত হচ্ছে। অকপটে কত কথাই তো বলা যায়, তবে শায়ান জানে সব মানুষের বাহ্যিক সৌন্দর্য থেকে কত ভয়ঙ্কর ভেতরটা। শায়ান মুখ ফুটে বলতে চাইল, জানেন মিস্টার, মানুষ নিজেকে ভালো দেখায় তার ভেতরটা লুকিয়ে। তাদের ভেতরটা হয় অপবিত্র, আত্মার মতো কুৎসিত। রাওনাফ একইভাবে ঠেক দিয়ে বসে রয়েছে। শায়ানের মুখমণ্ডল রক্তিমতার ছোঁয়া আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। অদ্ভুত স্বর্গীয় সৌন্দর্য ভর করছে তার সর্বাঙ্গে। রাওনাফ নিজের দৃষ্টি সংযত করে বসে রইল। শায়ান দীর্ঘশ্বাস ছেড়ে ফিরে যাবার উদ্দেশ্যে পা বাড়ালো। রাওনাফ তড়িঘড়ি করে বলে উঠল, উত্তরটা দিলেন না যে। শায়ান থমকে দাঁড়ালো। লোকটাকে সে মোটেও বুঝতে পারে না। প্রেমের প্রস্তাব শায়ান অনেক পেয়েছে, তবে এই অজ্ঞাত লোকটা তাকে কি বোঝায় সে ভুলেও বুঝতে পারে না। দমনা করে শায়ান ঘুরে দাঁড়ালো। গলার স্বর খাদে ফেলে গোল গোল চোখে তাকিয়ে বলল, আপনার মনে কি চলে মিস্টার? প্রেমের জোয়ারে বইছে নাকি? শায়ানের প্রশ্নে খানিক ভরকে গেল রাওনাফ। শায়ানের চঞ্চল দৃষ্টি জোড়ার সামনে নিজেকে লুকাতে ব্যস্ত। হাওয়ার প্রবণতা মাথাছাড়া দিয়ে উঠতেই মাথার ডান পাশে ঘুরিয়ে গুনে গুনে 3 বার বড় বড় শ্বাস নিয়ে সামনে ঘুরে তাকালো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাওনাফ বলল, শুধু প্রেমের জোয়ার বইছে না, বিয়ের জোয়ারও বইছে। শায়ানের দৃষ্টি এবার মিয়ে গেল। তবে রাওনাফের চোখে চোখ মেলে কিছু একটা খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হলো সে। রাওনাফ পকেটে হাত গুজে শীষ বাজাচ্ছে। শীষের আওয়াজে শায়ানের হুঁশ ফেরে। সে কথার পৃষ্ঠে জবাব না দিয়ে আবারও ঘুরে দাঁড়ালো। সে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে লোকটা তার সুযোগ নিতে চাইছে, আবার মন চাইছে সব ভেঙে চুরে খুলে বলতে। তার মনের প্রতিটি কোণায় যে জ্বলন্ত অগ্নিশিখা, যা তাকে প্রতিনিয়ত ধ্বংস করে বেড়াচ্ছে। পর মুহূর্তেই শায়ান নিজেকে দমিয়ে নিজ মনেই বলল, দুর্বলতা প্রকাশে মানুষ তোকে দুর্বলদের কাতারে ফেলবে। এই কথা মনে হতেই সে সোজাসুজিভাবে রাওনাফকে উদ্দেশ্য করে বলল, দয়া করে আমাকে আর জ্বালাতন করবেন না, এটাই আমার অনুরোধ। রাওনাফ মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। শায়ান আবারও বলল, মানুষের প্রতি আমার তৈরি হওয়া বিশ্বাস ভেঙে চুরে গিয়েছে, তবে যতটুকু বিশ্বাস রয়েছে ভাঙবেন না। আপনাকে আমার ভালো মনের মানুষ বলেই মনে হয়। শায়ানের কথাতে এবারেও জবাব দিল না রাওনাফ, তবে তার বলতে ইচ্ছে হচ্ছে। প্লিজ শায়ান্ন, আমাকে সবটা বলুন। নিজ ইচ্ছেকে দমিয়ে ঠায় দাঁড়িয়ে রইল সে। শায়ানও চুপ করে রইল। তার কথার জুলি হাতড়ে কোনো কথাই যেন বের করতে পারছে না সে কি সত্যি চায় লোকটা আর না আসুক? যত্রতত্র ভেবে রাওনাফের হাতের দিকে তাকিয়ে রইল সে উত্তরের অপেক্ষায়। তবে রাওনাফ অদ্ভুতভাবে অবাক করে তাকে উপেক্ষা করে চলে যাবার জন্য পা বাড়ালো। চলে যাবার জন্য শায়ান ঘুরে তাকালো। আজকে লোকটা দ্রুত পায়ে হাঁটছে না, তার যেন সব তারা ফুরিয়েছে শায়ানের সাথে তার অদ্ভুত সম্পর্কের রেশ। হঠাৎ করেই শায়ানের দু চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। অস্পষ্টভাবে ঠোঁট আওড়ালো, আপনিও চলে যাচ্ছেন? অস্পষ্টভাবে শায়ানের কথার উত্তরে যেন জবাব এলো, মিস, রাখতে হলে থাকতে জানতে হয়, বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। আপনি তো এক পাল্লায় মেপে দূরে সরিয়ে দিচ্ছেন। আমি হারিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। মেঘ বর্ষণের পূর্ব মুহূর্তে বাতাসের ছোঁয়ায় আকাশে ধূসর বর্ণ। মেঘের চাঞ্চলতায় প্রাণ ফিরে পেল যেন।
কোমর চারিপাশ হাওয়ার দমকে নৃত্য করে উঠতেই সায়ান্ন আকাশের পানে মুখ উঁচু করে তাকালো। তার মনে চঞ্চলতা নেই, আছে স্থবিরতা, যেন বহুকাল বৃষ্টির ছোঁয়া লাগেনি, প্রাণ ফিরে পায়নি মন। সায়ান্ন মোবাইলের অপ্রত্যাশিত আওয়াজে কেঁপে ওঠা নয়নে তাকিয়ে দেখল অচেনা নাম্বার থেকে আবারও ফোন। সায়ান্ন ভ্রুকুচকে ফোন ধরতেই ওপাশের ব্যক্তি দ্রুত বলল, মিস, আপনি কি আবারও ছাদ থেকে লাফানোর প্রতিশ্রুতি নিয়েছেন? আপনি আবার? সায়ান্ন মুখ কুচকে বলল, গলার আওয়াজ চিনতে মোটেও ভুল হয়নি তার। সায়ান্ন অবাকার বিরক্তির সহিত বলল, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে আশ্চর্যজনক ঘটনা ঘটে, ধরুন এটা সেই আশ্চর্যজনক ঘটনার একটি। রাওনা খেয়ালি করেই বলল। সায়ান্ন দীর্ঘশ্বাস ছেড়ে ছাদের রেলিংয়ে হেলে দাঁড়িয়ে বলল, গত 2 দিন আগে আপনাকে আমি কি বলেছিলাম? কি বলেছিলেন? রাওনা সুর টেনে বলল, আশ্চর্য লোক তো, আমাকে এত জ্বালাতন করছেন কেন? সায়ান্ন রাগান্বিত স্বরেই বলল। রাওনা কিছু দূরের একটা ফাঁকা স্থানে দাঁড়িয়েছিল, যে স্থান থেকে সে সায়ান্নকে পুরোপুরিভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম। সায়ান্নের বিরক্তিতে ফুটে ওঠা মুখের দিকে তাকিয়ে রাওনা মৃদু হাসল। তার ইদানিংকাল অভ্যাস সায়ান্ন, কাজের ফাঁকে ফাঁকে সায়ান্নকে বিরক্ত করা নিত্যদিনের আরেকটা কাজ তার। সায়ান্ন হলের ছাদ থেকে 2-3 বার উকিঝুঁকি দিয়ে নিরাশ হয়ে বলল, কি চাচ্ছেন আপনি? আপনাকে পড়তে। রাওনা মৃদু স্বরে বলল। আলোর ঝলকানির মতো বিদ্যুৎ দাপিয়ে বেড়ালো সায়ানের ভেতরে এই একটি কথা রেসে। রাওনাফের কথার পৃষ্ঠে জবাব হাতড়ে বেরিয়ে চুপ করে রইল সে। ঝমঝমিয়ে বৃষ্টির শব্দ ছন্দ তুলতেই নোভা নিচ থেকে বাজার হাতে তাকে ডেকে উঠল, তাড়া দিয়ে বলল দ্রুত নিচে নেমে যেতে। সায়ানের ঘোর কাটতেই সে নোভার দিকে তাকালো। বাজার হাতে, খোলা চুলে, মেয়েটার চোখে মুখে দায়িত্বশীল বোনের ছাপ স্পষ্ট। ওদিকে রাওনাফকে বেমানো ভুলেই গেল সেকেন্ড 10 জন্য। মেয়েরা বোন মা সব হয়, ছেলেরাও কিন্তু বাবা ভাই স্বামী হয়, হাতে হাত রেখে ভরসা দেয়। হুট করে রাওনাফের এহেন কথার দমকে সায়ান্ন দৃষ্টি ঘোরালো নোভার থেকে। তার মন মস্তিষ্ক থেকে এই ব্যক্তি খানিক সময়ের জন্য বিদায় হয়েছিল ভেবে স্বস্তি যেন মিলল না ব্যক্তিটি কথার জন্য। সায়ান্ন এখন অহেতুক তর্ক করতে চাইছে না, তাই সে রেলিং ছেড়ে উঠে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা তাকে আপন মনে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ঠান্ডা শিরশিরে বাতাসের দাপটে ঠান্ডা দাপিয়ে বেড়াচ্ছে তার শরীরে। মোবাইলটা নেহাত ওয়াটারপ্রুফের তকমা লাগানো, নয়তো তার মতোই হয়তো কেঁপে উঠত বৃষ্টির ছোঁয়ায়। সায়ান্ন ফোন কেটে রুমে পা বাড়ানোর জন্য অগ্রসর হতেই রাওনা মিনতি করে বলল, আমার সাথে একটিবার দেখা করবেন মিস? দেখা করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি, তবে দেখা কেন করব? সায়ান্নের ঘোরানো পেঁচানো উত্তর রাওনাকে বিব্রত করা এতই সহজ। উক্ত কথা ভেবে মুখে দুষ্টুমির হাসি উদয় হলো তার। সায়ান্নের মতো সেও ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আমার দরকারি একটা জিনিস আপনি হয়তো নিয়ে গিয়েছেন। সায়ান্ন ভারী অবাক হলো, বিষময়ে তার মতিভ্রম অবস্থা হলো। অবাক সুরেই বলল, কি জিনিস? এটা আমিও বুঝতে পারছি না। ফাজলামো করেন আমার সাথে? আপনার নাম্বার এখনই ব্লক করে দেব আমি। এমন একটা জিনিস নিয়েছেন, ওই জিনিসের জন্যই তো আমি সব ভুলে যাচ্ছি। দেখুন মিস্টার, আপনাকে আমি চিনি না। নিছক কাকতালীয়ভাবে দেখা, এরপর এত শত বাহানা। কি চান আপনি? ওই দিনও বলেছি আমাকে জ্বালাতন করবেন না, তবুও। শেষবার জ্বালাবো মিস, আমাকে এই সুযোগটা দিন, কথা দিচ্ছি আর জ্বালাতন করব না। সায়ান্নের কথার মধ্যখানে রাওনাফ অনুনয়ের সুরে বলল। রাওনাফের বলা মাঝে অদ্ভুত টান লক্ষ্য করলো সায়ান্ন, যে টানের সুতোয় তার মন চট করেই রাজি হয়ে উঠল দেখা করার জন্য। তবে সে নিজেকে যথেষ্ট সংযত করে গলা স্বরে কাঠিন্যভাব বজায় রেখে বলল, কাল দুপুর নাগাদ ওই পার্কের সামনে থাকবেন, আর হ্যাঁ, এইটাই শেষবার। বলেই সায়ান্ন কল কেটে দিল। তার মন হঠাৎ করেই ঝমঝম শব্দে দুলে বেড়ালো। নিজের এহেন পরিবর্তনে বেশ অবাক হয়ে সে নিচে যাবার জন্য পা বাড়ালো। রাওনা সায়ান্নের চলে যাওয়ার পথের দিকে পথিকের ন্যায় তাকিয়ে লম্বা শ্বাস টেনে বলল, রোগী তোর পেছনে ঘুরে তুই পাত্তা দিস না, তোর কি কপাল দেখ রাওনাফ, আজ তুই রোগীর পেছনে ঘুরছিস, রোগী তোকে পাত্তা দিচ্ছে না। ওই লোকের সাথে দেখা করার ব্যাপার নিয়ে তোরা তো আগ্রহ কেন?
সায়ান্ন সন্দিহান দৃষ্টিতে নোভার দিকে তাকালো। নোভা থতমত খেয়ে নিজের উৎফুল্লতা লুকিয়ে চোখে মুখে ভাবুকতা এনে বলল, কোথায়? আমি তো এমনি জিজ্ঞেস করেছি। কথা বলার পর থেকে তুই আগ্রহ দেখাচ্ছিস, কোনোভাবে লোকটা কি তোকেও জ্বালাতন করে? সায়ান্ন চিন্তিত স্বরে বলল। নোভা নিজের আগ্রহের মাত্রাকে কিছুক্ষণ নিজ মনে শাসালো। তার ভুলভাল প্রশ্নের জন্য সায়ান্ন যদি মিস্টার রাউনাফ আহারের সাথে দেখা করতে না যায় তবে সব শেষ। আঙ্কেলের আশা ভরসা সব। সে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দাঁতে দাঁত চেপে বলল, আমি ভেবেছি এটাও তোর কোনো পত্রিকার পাত্র। সায়ান্ন নোভার দিকে দৃষ্টি উঠিয়ে তাকিয়ে চুপ করে রইল। নোভার এমন আগ্রহের প্রবণতা তাকে ভাবাচ্ছে না আপাতত। সে ভাবছে এই আজব লোকটা তাকে কেন দেখা করতে বলেছে। আর সে কাল থেকে সব রুম খুঁজেও কোনো পুরুষের জিনিস পায়নি। লোকটা তবে কেন বলল সে নাকি তার কোনো জিনিস এনেছে? অদ্ভুত। মধ্যাহ্নের তপ্ত রোদে অস্বস্তিকর পরিবেশে সায়ান্নের আরও অস্বস্তিতে পড়ে ছুটে চলা ব্যস্ত শহরের ভিড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার রুহু ছটফট করছে, অন্তরাত্মা নিগড়ে বেরিয়ে আসতে চাইছে শরীর ছেড়ে। সায়ান্নের ভাবান্তর মুখশ্রী দেখে নির্লস দৃষ্টিতে রাউনাফ তাকিয়ে রইল। তার নিকট মনে হচ্ছে সে মস্ত বড় অপরাধ করে ফেলেছে। সায়ান্নকে রিকশায় তার পাশে বসতে বলে। সায়ান্ন ধরধর করে ঘামছে। রাউনাফ দীর্ঘশ্বাস ছেড়ে টিস্যু বের করে এগিয়ে দিয়ে বলল, আপনাকে আমি 1 মিনিট পূর্বেও সাহসিনী পদে ভূষিত করার জন্য সরকারের নিকট তুলে ধরার কথা ভেবেছিলাম, তবে আফসোস আপনার মতো ভীত দুটি নেই। সায়ান্ন টিস্যু নিজের ব্যাগ থেকে বের করে দ্রুত হাতে গাম মুছছে। রাউনাফের কথায় ক্রুদ্ধ চোখে তাকিয়ে বলল, অবশ্যই ভীত। রিকশায় সিট শেয়ার করতে বলেছি, আপনার জীবন নিব বলিনি। সায়ান্ন ঘামার্ত মুখশ্রী টিস্যু দিয়ে মুছে রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে রইল। কম্পিত কণ্ঠস্বরে বলল, হেঁটে যাব আমি। সায়ান্নের মুখমণ্ডল দেখে রাউনাফ রিকশা থেকে বিনা বাক্যে নেমে দাঁড়ালো। রিকশাওয়ালাকে ভাড়া এমনি মিটিয়ে সায়ান্নের সামনে এসে নির্লোভ কণ্ঠে বলল, চলুন। সায়ান্ন রাউনাফের শান্ত ভঙ্গিমা দেখে অবাক হলেও প্রকাশ করল না। তারা ফুটপাত ধরে পাশাপাশি দূরত্ব রেখে হেঁটে চলেছে। সায়ান্নের মন পিঞ্জিরায় হাজারো প্রশ্ন উকিঝুঁকি দিলেও সে কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না। সেই প্রথম দিনের ন্যায় সায়ান্নের দিকে না তাকিয়ে রাউনাফ বলল, আপনাকে অনেক কিছু বলার আছে এবং জানার আছে। বলে ফেলুন। সায়ান্ন খুব কষ্টে দুটো শব্দ উচ্চারিত করে আবারও চুপসে গেল। রাউনাফ হুট করেই চলার গতি থামিয়ে দিল। রাউনাফকে দাঁড়াতে দেখে সায়ান্ন দাঁড়িয়ে পড়ল। প্রশ্নসূচক চোখে তাকাতেই রাউনাফ আজ সরাসরি সায়ান্নের চোখের দিকে তাকিয়ে চোখ রেখে বলল, সব জানা এবং শোনার পূর্বে আমি বলতে চাই মিস, আপনাকে আমি বিয়ের মতো একটা সম্পর্কে আবদ্ধ করতে চাই। মজা করছেন? সায়ান্ন নির্লপ্ত গলায় বলল। রাউনাফ মাথা ঝাঁকিয়ে না উচ্চারণ করার পূর্বেই সায়ান্ন অতি শীতল কণ্ঠে বলল, আমার ব্যাপারে কতটুকু জানেন আপনি? জানি না, তবে জানার সুযোগ চাচ্ছি এই সম্পর্কের মাধ্যমে। রাউনাফ অতিশয় শীতল চাহনিতে দৃষ্টি নিবন্ধন করলো সায়ান্নের মুখপানে। মেয়েটার চোখে মুখে এতক্ষণ যে উচ্ছ্বাস বা ভয়ভীতি ছিল সব যেন নিমিষেই বিদায় নিয়েছে। মুখভঙ্গি স্বাভাবিক স্থির। সে যেন জানতো এমন কিছু একটা ঘটবে তার সাথে। রাউনাফ জানে এইসব রোগীরা নিজেদের অন্তরাত্মা ছাড়া বাহ্যিক কোনো কিছু বিশ্বাসে আগ্রহী নয়। তাদের কাছে সবাইকে এক কিংবা নিষ্ঠুর মনে হয়। রাউনাফ মুচকি হাসলো। সায়ান্ন সে হাসির দিকে লক্ষ্য করে বলল, গত কয়েকদিন অনেক মজা করেছেন আমার সাথে মিস্টার, এবার বন্ধ করুন। কথাগুলো আপনার নিকট মজা হলে আপনার ভাইয়ার কাছে ফোন করে সত্যিটা যাচাই করে নিতে পারেন। সায়ান্ন অবাক চোখে তাকাতেই রাউনাফ আবারও বলল, আপনার পরিবারের সবার সাথে কথা হয়েছে, তারা দ্বিমত করেনি সম্পর্কে আবদ্ধ হতে। রাউনাফের কথা শুনে সায়ানের মেজাজ খারাপ হবার উপক্রম হলো। এই কারণের জন্যই নোভা এত খুশি খুশি ছিল। তার ভাইয়ের কাছে ফোন দেওয়ার দরকার পড়ল না। পূর্বের ঘটনা মনে হলো। তার জন্মদিনের সারপ্রাইজ থেকে শুরু করে সব এইগুলো এই লোকের কারসাজি। সায়ান্ন রাগান্বিত স্বরে বলে উঠল, তার মানে আপনি সেই লোক যে এতদিন যাবৎ একা এই সব করে আসছেন? ভুল। আপনার পরিবার
আমার সাথে ছিল বলেই পেরেছি, একা নয়। আমার পাশে তো তারা ছিল না। সায়ন কটাক্ষ করে বলল। রাওনা চুপ হয়ে গেল, আর কোনো কথা বাড়লো না। সায়নর আগে কথা খুঁজে পাচ্ছে না। পরিবারটা তাকে কখনো শান্তি দিবে না নাকি? তার দায় দায়িত্ব সব এড়িয়ে এখন এত দায়িত্বপরায়ণ কেন হচ্ছে তারা? সায়নর আগে উল্টো পথে পা বাড়ালো। আজ সরাসরি সে তার বাবার বাসায় যাবে, সবাইকে ডেকে জিজ্ঞাসা করবে কেন তার জীবন নিয়ে মেতেছে তারা, কেন আজ এত ভাবছে তাকে নিয়ে, যখন তাকে নিয়ে মেতে থাকার দরকার ছিল, কিংবা তাকে নিয়ে ভাবার, তাকে আগলে রাখার দরকার ছিল। সবাই দায়িত্ব এড়িয়ে তাকে একা করে রেখেছিল। আজ সে একা বাঁচতে শিখে গেছে। সায়নের চলে যাবার পানে তাকিয়ে দুপা বাড়িয়ে হাত ধরে নিল রাওনা। পেছন থেকে হাতের টান অনুভব করতেই রাগের মাত্রা সীমা ছাড়ালো তার। ইচ্ছে হলো ঠাটিয়ে চড় মেরে দিতে লোকটার গালে। তাকে কি পেয়েছে? হ্যাঁ, এতদিন ধরে একটা অচেনা লোক হয়ে তার পিছু পিছু ঘুরেছে। আজ এই লোকের সাথে সব হিসেব মিটাবে সে। পেছনে ঘোরার পূর্বেই রাওনা বলল, আপনাকে আমি জানি মিস, তবে আপনাকে আপনার মতো জানতে চাই। একজন বন্ধু হিসেবে আমাকে ভরসা করতে পারেন? রাওনাফের কথাগুলো যেন অন্তর শ্রুতিমধুর শোনালো সায়নের নিকট। হৃদয়ের সমস্ত জমে থাকা রাগ ধূলিসাৎ হওয়ার জন্য উঠে পড়ে লাগলো যেন। লোকটার কথায় কিছু একটা মোহ আছে যা তাকে প্রতিনিয়ত ভাবায়। সায়ন শান্ত ভঙ্গিমায় পিছু ফিরল, কোনো ভঙ্গিমা না করেই বলল, অন্যত্র যেতে পারি। রাওনা সম্মতি দিল, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভেবেছিল মেয়েটা তাকে বুঝতে সময় দিবে না। আশ্চর্যজনকভাবে তার পরিবারের নিকট হতে শোনা সমস্ত তথ্য ভুল বলে ঠেকছে তার কাছে। মেয়েটাকে একটু জোর করলেই সব শোনে। তবে তার নিজের বাবা কেন বলল মেয়েটা কারো কথা শোনে না? একঘুয়ে জেদি, নিজের মন যা বলে সেটাই করে। এর জন্যই এত কিছু। রাওনা সব তথ্য সঠিক ভেবেই এতদিন সায়নকে এইভাবে ট্রিট করে আসছিল। তবে দিন দিন তার মনে হচ্ছে মেয়েটা শাসন চায়, ভালোবাসা চায়। বনফুলের সুবাস ভেসে বেড়াচ্ছে চারিপাশে। হলদেটে সাদা এবং লাল মিশ্রিত বনফুলগুলো দেখতে অদ্ভুত সৌন্দর্য ছড়াচ্ছে গুধুরির শেষ লগ্নে। ল্যাম্পপোস্ট টিম টিম করে জ্বলে উঠছে একে একে। ক্লান্ত পথিক জানে করে নিজস্ব গন্তব্যে ফিরে যাবার জন্য ছটফট করছে। বাইরের দুনিয়ায় ব্যস্ত ছোট্ট এই ঝুপড়ির মতো ক্যাফেতে কোনো ফারাক খেলছে না। দুজোড়া কপত কপতি সামনাসামনি বসে আছে, কোনো তারাবিহীন যান্ত্রিক শহরে ভিড় ঠেলা খোলা পরিবেশে একটা মাঝবয়সী লোকের ফ্যাকাশে আওয়াজে নিশ্চুপ তারা। যান্ত্রিক শহরের ভিড় ঠেলে খোলা পরিবেশে একটা মাঝবয়সী লোকের ফ্যাকাশে আওয়াজে নিশ্চুপতার অবসান ঘটল। লোকটা অগোছালো শার্ট টেনে একটা রংচোটা লাল রঙের কার্ড নিয়ে এসে বলল, স্যার ম্যাডামের জন্য কিছু অর্ডার দিবেন না? রাওনা একবার দৃষ্টি উঠিয়ে সায়নের নিম্নজিত মাথা দেখে দৃষ্টি ঘুরিয়ে আবারও লোকটির দিকে তাকিয়ে বলল, পানি খিচুড়ির সাথে ডিম ভাজি নিয়ে আসেন। লোকটার কানে গুঁজে থাকা ছোট্ট পেন্সিল দিয়ে কিছু আঁকিবুকি করে মাথা নিচু করে চলে যেতেই সায়ন মাথা উঠালো, ধীর গলায় বলল, কিছু খাবো না আমি। আপনার ফেভারিট ডিম ভাজি আর খিচুড়িও না? রাওনা অবাক হয়ে বলল। সে যেন অষ্টম আশ্চর্য কিছু শুনে ফেলেছে এমন একটা মুখভঙ্গি করলো। সায়ন একের পর এক জিনিসগুলো মেনে নিতে পারছে না তার মনের কোণে। এই লোকটা জানলো কিভাবে? আপনার মা আমাকে বলেছে আপনি খিচুড়ি আর ডিম ভাজি পেলে নাকি সবকিছু ভুলে যান। পূর্বের অভ্যাস এবং ভালো লাগা সবকিছুতেই এখন অনীহা। সায়ন দীর্ঘশ্বাস লুকিয়ে বলল। রাওনা চেয়ার টেনে আর একটু সামনাসামনি বসলো। তার আর সায়নের দ্রুত অল্প কিছু। রাওনা নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, ওইসব কথা বাদ, আমি রাওনাফ আহরার। সায়ন কিঞ্চিত অবাক হলো। নামটা কোথাও দেখেছে বা শুনেছে এমন মনে হলো তার নিকট। তবে সেদিকে গুরুত্ব না দিয়ে হ্যান্ডশেক করে বলল, সায়ান আফরা। জানি। রাওনা গাল ভর্তি হেসে বলল, অদ্ভুত মোহময় হাসি, যেন কাউকে আকৃষ্ট করতে সক্ষম। সায়ন চোখ নামিয়ে ফেলল চটজলদি। রাওনা নীরবতা দূরে সরিয়ে বলল, আপনার ব্যাপারে 5টি বাক্য বলুন মিস আফরা। কেন?
সায়ান্ন কিছু বলল না, নির্লস ভাবে চেয়ারে হালকা গা এলিয়ে দিয়ে চুপ করে। শান্ত নির্জন পরিবেশ, কিছুটা দূর থেকে থালা বাসনের আওয়াজ ভেসে আসছে। একটা নেড়ি কুকুর কিছুক্ষণ পর পর ডেকে উঠছে আত্মনাদের মতো। সায়ান্ন হেলে বসা থেকে টেবিলে দুহাত রাখলো, রিনরিনে স্বরে বলল, যে কোনো 5টি বাক্য বললে হবে মিস্টার রাউনাফ? অবশ্যই। রাউনাফের কথা সায়ান্নের কর্ণকুঠুরে পৌঁছাতে সে আবারও আগের নিয়ে বসে পড়ল। মিনিটেক পর সেই লোকটা খাবার এনে রাখলো টেবিলে। রাউনাফকে স্যার বলে ফিস ফিস করে কিছু একটা বলে সায়ান্নের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে আবারও চলে যেতেই রাউনাফ খিচুড়ি গ্রান নিয়ে বলল, বলুন। এরপর আমিও বলবো 5টি বাক্য। সায়ান্ন অদ্ভুত শীতল চাহনিতে তাকিয়ে বলল, আমার সম্পর্কে প্রথম বাক্য হচ্ছে আমি ধর্ষিতা। আমার সম্পর্কে দ্বিতীয় বাক্য হচ্ছে আমি কলঙ্কিত। আমার সম্পর্কে তৃতীয় বাক্য হচ্ছে আমি দোষী। আমার সম্পর্কে চতুর্থ বাক্য হচ্ছে আমার চরিত্র নষ্ট। আমার সম্পর্কে পঞ্চম বাক্য হচ্ছে আমি অত্যন্ত খারাপ একজন মেয়ে বোন। অতি কোমল মকমলে হাওয়া আবেশ বইছে নিস্তব্ধ কুড়িঘরের আনাচে কোনাচে। সামনে বসা রমণীটির ভাবেগ শূন্য, চোখে আজ ভয়ের রেশ নেই। তবে অনেকের বিরুদ্ধে হাজারো অভিযোগের সুর তুলছে ওই চোখ দুটো। রাউনা একদম অবাক হলো না, সে নির্লিপ্ত ভঙ্গিমায় বসে রইল। সায়ান্নকে মোটেও বিচলিত দেখাচ্ছে না। সে হিজাবের একটা খুলে যাওয়া অংশ ঠিক করায় মনোযোগ দিয়ে বলল, বুঝলেন মিস্টার, সমাজে যেমন রাস্তার কুকুরের দাম নেই, ঠিক তেমনি আমাদেরও দাম নেই। সায়ান্নের কথাটি কেমন অদ্ভুত কঠিন। রানা ফেলে থাকা শরীরটাকে সোজা করে সামনের টেবিলে সাজানো খাবারগুলোতে মনোযোগ দিল। খিচুড়ি একটা প্লেটে সায়ান্নের জন্য ডিমবাজি এবং স্যালাড সাজিয়ে রাখলো। নিজের জন্য প্লেট সাজাতে মনোনিবেশ করতেই সায়ান্ন বলল, আজকে খাবারের বিলটা আমি দিব। কারণ? রাউনা নিজের প্লেট সাজাতে সাজাতেই বলল, তাকে একদম স্বাভাবিক লাগছে, যেন সায়ান্নের বলা কোনো কথা সে শোনেনি। সায়ান্ন তার আচরণে খানিক বিচলিত হলেও প্রকাশ করছে না। খিচুড়ির প্লেটটা রাউনা সযত্নে সায়ান্নের সামনে পরিবেশন করতেই সায়ান্ন ধীর গলায় বলল, শেষবারের কিছু স্মৃতি উপহার স্বরূপ দিচ্ছি, এইটা ভেবে নিতে পারেন। রাউনা এবার হাসলো, তার হাসির শব্দ ছড়ালো। সায়ান্ন অবাক নয়নে তাকিয়ে বলল, আমার পূর্বের বলা কথাগুলো শুনেননি মিস্টার? শুনেছি। রাউনাফের নির্লিপ্ত জবাব। সায়ান্ন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই বলল, এইগুলো কোনো ব্যাপার না। এইগুলো কোনো ব্যাপার আপনার কাছে না হতে পারে, তবে একটা মেয়ের কাছে অনেক বড় ব্যাপার। সায়ান্ন কিছুটা ক্ষিপ্ততা প্রকাশ করে বলল। রাউনাফ চুপচাপ খিচুড়ি এক লোকমা মুখে উঠিয়ে হাত উঁচু করে সামনের ওই মাঝবয়সী লোকটার উদ্দেশ্য করে বলে উঠল, মামা খিচুড়িতে ঝাল কমাই দিতে পারো নাই? সেই কলেজ লাইফ থেকে একরকমের ঝাল রয়ে গেল তোমার খিচুড়িতে। অদ্ভুতভাবে লোকটা আবারও হাসি দিয়ে মাথা ঝাঁকালো। সায়ান্নের এইসব দেখে প্রচণ্ড রাগ লাগছে, মেজাজ সপ্তম আকাশে উঠেছে। তবুও নিজেকে দমিয়ে বসে রইল সে। যেখানে মা বাবা ভাই তাকে বোঝেনি, সেখানে বাইরের লোক থেকে আশা করাটাও বোকামো ভাবলো। রাউনা খিচুড়ি খেতে খেতে বলল, নিন মিস, খান খান, মারাত্মক ভালো হয় বুঝলেন মামার হাতের খিচুড়িটা। সায়ান্ন প্রত্যুত্তর করলো না। তার হঠাৎ করেই প্রচণ্ড কান্না পাচ্ছে। কান্নার তোড়ে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আপনিও বাকিদের মতো মিস্টার রাউনাফ। তবে সে কান্নাটুকু গিলে ফেলে নির্ভীতে বসে রইল। কান্না পেলে জমিয়ে রাখতে নেই, পরে ঝড় হয়ে যায়। রাউনাফের কথা শুনে সায়ান্ন এক নজর তাকালো। লোকটা মাথা নিচু করে খাচ্ছে, তবুও সে জেনে গেল তার কান্না এসেছে। সায়ান্ন কান্নাটুকু পানি দিয়ে গিলে ফেললো, গলা ছেড়ে বলল, আমার সব কথা বলা শেষ, সেই সাথে সময়ও। আশা করি আপনার সাথে আমার আর দেখা হবে না। ও মা, বিয়ের পর রুমে কি দেয়াল উঠিয়ে থাকবো যে দেখা হবে না? রাউনা মশকরা করেছে যেন। সায়ান্নের সেটা মোটেও ভালো লাগছে না। সে হেয়ালি না করে সরাসরি বলল, মজা করার মানসিকতা আমি হারিয়েছি, অহেতুক মজা করবেন না। আমি চাই সেই মানসিকতা আপনার আবার ফিরে আসুক। কখনো সম্ভব না। সায়ান্ন ভারী গলায় বলল। রাউনা প্রত্যুত্তর করলো না। সে তৃপ্তি নিয়ে খাচ্ছে, কখনো শশার টুকরোতে কামড় বসাচ্ছে, তো কখনো ঝালে পানি খাচ্ছে। সায়ান্নের কাছে দৃশ্যটুকু ভারী সুন্দর লাগছে।
লোকটা খাবারও যত্ন করে খায়। নিজের প্লেটের দিকে তাকিয়ে খাওয়ার ইচ্ছে জাগলো না, তবে নিষিদ্ধ এক ইচ্ছে জাগলো, আর সেটা হচ্ছে রওনাককে দেখার ইচ্ছা। সে জানে বড্ড অন্যায় করেছে, তবুও আজ দেখতে তো ক্ষতি নেই। কাল থেকে ভিন্ন পথ, ভিন্ন জীবন। সায়ান্ন যে তার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে মনে মনে হাসলো সে। খাবারের শেষ অংশটুকু শেষ করতেই সায়ান্ন চোখ সরিয়ে নিল। তার মুখ ফুটে বলার ইচ্ছে জাগছে, আপনি আরেকটু খান না প্লিজ, আমি বসে বসে দেখি। নিজের এহেন নির্লজ্জ আবদার মনে উদয় হতে নিজ মনেই বিব্রত পরিবেশে পড়ল সে। রওনা খাবারের উচ্ছিষ্ট অংশটুকুর দিকে তাকিয়ে বলল, বুঝলেন মিস আফরা, খাবার রান্নার পূর্বে তেজপাতা, এলাচ কিংবা লবঙ্গ যত্ন করে দেওয়া হয়, তবে খাবার খাওয়া শেষ হতেই এদের দূরে ছড়ে মারে সবাই। কারণটা হলো খাবারের স্বাদ বৃদ্ধির পর এদের খোলস অকেজো। তেমনি কিছু মানুষ আপনার জীবনে স্বাদ আনবে, বিষাদ আনবে, তাই বলে ওই কিছু সংখ্যক মানুষের জন্য অন্য মানুষের গুণগুলো ভুলে যাবেন? সায়ান্ন কথার মানে বুঝলো কিনা কে জানে, তবে সে চুপ করে রইল। রওনাকের শার্টের উপরের দুটো বোতাম খুলে দিতে দিতে বলল, মানুষকে ভেবে বাকি যারা ভালো মানুষ আছে তাদের অগ্রাহ্য করা বোকামি। আপনি বলতে চান আমি যেন সব ভুলে যাই? ভুল, আমি চাই আপনি সব মনে রাখুন। আমার মনে হয় আমাদের উঠা উচিত। সায়ান্ন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তার বাহ্যিক জ্ঞান মোটেও ভালো লাগছে না। রওনা গলা সরে এবার কাঠিন্য ভাব আনলো, চোখে মুখে খানিক রাগের আভাস ফুটে উঠতেই সায়ান্ন চুপসে গেল। তবে অন্তত শান্ত ভঙ্গিমায় সে বলল, আপনার সাথে ঘটা ঘটনার জন্য আপনি দায়ী? আমি কেন দায়ী হতে যাব? সায়ান্নে জবাব দিতেই রওনা বলল, তবে কেন নিজেকে দোষারোপ করে পালিয়ে বেড়ান? কারণ আমার পরিবার, আপনাদের এই সমাজ আমাকে পালাতে সাহায্য করে। সায়ানের জবাব শুনে স্তব্ধ হয়ে গেল রওনা। সে তার পেশার যে কয়েক বছর কাটিয়েছে সব পেশেন্টকে সহজভাবে বুঝতে এবং বোঝাতে পেরেছে, তবে আজ এই মুহূর্তে সায়ানের জবাবে তার ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। সায়ান্নকে এই জবাবের পৃষ্ঠে কী জবাব দেবে তার জানা নেই। সত্যিই তো, সায়ান্নদের মতো যারা ভুক্তভোগী তাদের পালাতে সাহায্য তো আমরাই করি। তাদের মুখের উপর দেয়াল টেনে তাদের সুন্দর নাম সরিয়ে আমরাই তাদের ধর্ষিতার তকমা দিই। সায়ান্নের জলজল করা দৃষ্টির দিকে তাকিয়ে রওনা কোনো উত্তর খুঁজে পেল না, তবে সে মনে মনে দৃঢ় এক সিদ্ধান্ত নিয়ে উঠে দাঁড়ালো। সেই সাথে সায়ান্নের হাতজোড়াকে শক্ত করে ধরে তাকেও দাঁড় করালো। সায়ান্ন কোনো প্রশ্ন করার পূর্বেই রওনা বলল, আমাকে আরেকটু বিশ্বাস করুন মিস, আমি আপনার বিশ্বাসে আঘাত দিব না। রওনা হাত সযত্নে ছাড়িয়ে নিল সায়ান্ন, তাচ্ছিল্য করেই বলল, করোনা চাই না মিস্টার, আমি আমার জীবন নিয়ে যথেষ্ট ভালো আছি। রওনা ফের কেন যেন হঠাৎ করে রাগ লাগছে। এই মেয়েটা এত বেশি বুঝে কেন? মেজাজ খারাপ করে দিচ্ছে এক একটা অদ্ভুত কথা বলে। সে চাইছে তাকে ভরসা জোগাতে, আর এই মেয়ে আছে কিনা নিজের ভাবনার জগৎ নিয়ে। রওনা ঘুরে মুখে গম্ভীর্যপূর্ণ রেশ টেনে বলল, চুপ থাকবেন আপনি? আমাকে বোঝার চেষ্টা করুন রওনাফ, আমি কোনোভাবেই নিজের অতীত স্বাভাবিকভাবে নিতে পারি না। সায়ান্ন কাতর স্বরে বলল। রওনাফের ওঠার রাগটা নিভে যেতেই সে চেয়ারে বসে পড়ল। সায়ান্নকে ইশারায় পাশে চেয়ারে বসতে বলল। সায়ান্ন চুপটি করে রওনাফের পাশে চেয়ারে বসতেই রওনাফ আশ্বস্ত স্বরে বলল, ডায়েরি চিনেন মিস? সায়ান্ন ছোট্ট করে জবাব দিতেই রওনাফ তার দুই হাঁটুতে দু হাত রেখে মাথা ঝাঁকিয়ে বলল, ভাবুন আমি একটা ডায়েরি, আপনি আপনার সব কষ্ট এই ডায়েরির পাতায় বিশ্বাস করে লিখতে পারেন। সায়ান্ন অবাক চোখে তাকালো। রওনাফের মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই সে মজা করছে নাকি সত্যি সত্যি বলছে। রওনাফ ভ্রুকুটি করেই বলল, আমি সত্যি এবং 3 সত্যি করে বলছি। সায়ান্ন তবুও চুপ। রওনাফ মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটাকে বোঝাতে গেলে সে এলোমেলো হয়ে যায়। মেয়েটার চোখে মুখে কেমন দুঃখ ভাসে, অবক্ত সব দুঃখ, যার ভাগ রওনাফ নিজ নামে লিখিত করার প্রয়াসে বারংবার ব্যর্থ। রওনাফ অভিসন্ধান করতে আজকেও ব্যর্থ, তবে তার ধারণা ভুল প্রমাণিত করে বৈশাখের আশা
হঠাৎ ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির মতো সায়নের চোখ দিয়ে অশ্রু বর্ষণ হলো। সে কাঁদছে। লুকিয়ে রাখা সব কান্না বিসর্জন দেওয়ার দিনে আজ তার পাশে রাওনাফ আছে। রাওনাফ উঠে তার পাশে আসতে চাইল। সায়ন ইশারায় থামিয়ে দেয়। হেঁচকি তুলছে অনবরত। গোল গোল চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। এ যেন এক রক্তিম চাঁদ। রাওনাফ চোখ সরালো না। কিঞ্চিত শঙ্কা এবং আলাদা এক অনুভূতি নিয়ে সে তাকিয়ে রইল সায়নের কান্না ভেজা চোখের দিকে। আজ সেই চোখ রাওনাফ পড়তে পারছে, সেই সাথে পড়তে পারছে সায়নের বেদনার কিছু কথা। সায়ন মুখ দিয়ে দ জাতীয় শব্দ বের করে থেমে গেল। কান্নার তোড়ে তার কথা জড়িয়ে আসছে। রাওনাফ বিনা শব্দে পানির গ্লাসটা এগিয়ে দিতেই সায়ন মুখ খুলল। গলার স্বর খাদে ফেলে বলল, একটা মেয়ের সব থেকে গর্বের বিষয় কি জানেন মিস্টার রাওনাফ? রাওনাফ প্রত্যুত্তর করল না। আজ সায়ন বলুক সে চায়। রাওনাফের থেকে উত্তর না পেয়ে সায়ন শ্বাস টেনে নিজেই বলল, তার সম্মান। আর সেই সম্মানে যখন তার অনুমতির সাপেক্ষে আঘাত লাগে এবং সেই আঘাতের দায়ভার তার উপরেই চাপিয়ে দেওয়া হয়, তখন মেয়েটা বেঁচে থাকার ইচ্ছেগুলোই মারা যায়। সায়ন থামল। কিছুক্ষণ পূর্বে রাওনাফের এগিয়ে দেওয়া গ্লাসটা থেকে পানি পান করে আবারও বলল, আমি তখন সদ্য কিশোরী, ভর্তি যুদ্ধ নিয়ে স্বপ্ন বলছি। তবে সেই স্বপ্নের রীতি জানেন কবে টেনেছিলাম? যখন স্যার নামক একটি মানুষ আমার সম্মানহানি করেন। তার থেকে বড় কষ্ট জানেন কখন পেয়েছিলাম? যখন আমার অপ্রীতিকর কিছু ছবি ওই লোকটা ধারণ করে আমার বন্ধু বান্ধব এবং আমার ভাই বোন, সেই সাথে আত্মীয় স্বজন সবার কাছে সযত্নে প্রেরণ করে। এইটুকু বলে আবারও থামল সায়ন। ওই দিনটি ছিল বিভীষিকাময়। তাড়াহুড়ো করে সে কোচিং সেন্টারে কিছুটা পূর্বেই চলে গিয়েছিল। ওই দিন স্যার নামক মানুষটাকে তার চিনতে ভুল হয়েছিল। সে যাবার পর হুট করেই ঝড়ো মেঘ এসে জড়ো হয়। সেই সাথে তার জীবনেও ওই দিন ওই লোকটা কালো মেঘ ভরিয়ে দিয়েছিল। কোচিং সেন্টার বন্ধ করে দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ওই দিন তার আকুতি লোকটার কানে যায়নি, না গিয়েছিল তার চিৎকারগুলো বাহিরে। দিনটি তার কাছে যন্ত্রণার সম। আজ পর্যন্ত সে সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। তবে ঘটনার পরেও লোকটি থেমে থাকেনি। তার অপ্রীতিকর ছবিগুলো সবাইকে দিয়ে বেরিয়েছে অচেনা নাম্বার থেকে। সায়নকে ওই দিন সে কোচিং সেন্টার থেকে বের করে অন্য একটা নির্জন জায়গায় ফেলে রেখে আসে। সায়নের জ্ঞান ফেরার পর যখন সে নিজের শরীর এবং মনের যন্ত্রণার ভার বয়ে হসপিটালের প্রথম চোখ খুলে, তখন তার দুর্বিষ জীবনের আরেকটি অধ্যায়ের শুভারম্ভ হয়। তার রুমের প্রতিটি কোণার বিষাদের সুর নিজ নিজ অক্ষরে লেখা ছিল তার যন্ত্রণাগুলো। বাবা মায়ের আলিঙ্গন যখন তার দরকার ছিল, তারা নিজেদের সম্মান বাঁচাতেই তাকে দোষারোপ করেছিলেন। সেই সব ছবির কথা তুলে যখন বাবার পরম ভরসা হাত তার মাথায় থাকার দরকার ছিল, সেই হাতটি তার গালে উঠেছিল। কারণ ছিল তার ছবি কেন নেট দুনিয়ায়। মায়ের হাত যখন তার মাথায় পরম মমতার বোলানোর দরকার ছিল, তার মা বলেছিলেন, তুই না চাইলে কেউ এসব জোর করে করতে পারে? সায়ন সেই দিন আবিষ্কার করেছিল তার ভিন্ন মা বাবাকে, যারা কিছুদিন পূর্বেও তার সামান্য ব্যথা নিয়ে অস্থির হয়ে উঠতেন, পুরো ঘর অস্থিরতায় দাপিয়ে বেড়াতেন। কিন্তু আজ এই একটা মানুষ আর কিছু ছবির জন্য তার ছোট মনে আঘাত উপেক্ষা করে তার দোষ না থাকা সত্ত্বেও তাকে দোষারোপ করছে। সায়ন সেদিন নির্বাক ছিল, ভাবশূন্য ছিল, অস্থিরতায় বারবার বলেছিল, আমার কোনো দোষ নেই বাবা। বাবা সেদিন ফিরে তাকায়নি, শুধু তার দায়িত্ব পালন করে গিয়েছিলেন। যে ভাইটা তাকে আগলে রাখত সেও কেমন চুপচাপ হয়ে গেল। একদিনে সে মিনমিনে সুরে বলেছিল, বুঝলি সায়ান, তোর কারণে বন্ধু মহলে যেতে পারি না। সায়ন নির্বিকারভাবেই ভাইয়ের দিকে তাকিয়েছিল। একটা দিনের ঘটনাকে কেন্দ্র করে তার সব যেন এলোমেলো হয়ে উঠল। বন্ধুরা সব যোগাযোগ বন্ধ করে দেওয়া শুরু করলো। তবে এত চেনা মানুষের আড়ালে অচেনা মানুষের মাঝে একজনকে সায়ন খুব করে চিনেছিল, আর সে হচ্ছে নোভা। নোভা তাকে ভরসা জুগিয়েছে, সাহস দিয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সাহসটা নোভার জন্যই করতে পেরেছে সে।
তার জীবনের কলঙ্ক মোছেনি। ওই ঘটনার 2 মাস পরে সে নিজ বাড়ি ছেড়ে চলে আসে দূরে। বাড়িতে থাকাকালীন প্রতিনিয়ত তাকে মেরে ফেলা হতো। তার চেনা বাবা মা ভাই সব অচেনা। সায়ান্ন এক রাতে সিদ্ধান্ত নেয় তাদের ছেড়ে দূরে যাবে। হ্যাঁ, সে পেরেছে দূরে আসতে। আজ পর্যন্ত নিজের কাটানো 19 বছরে ওই বাসগৃহে সে ফেরেনি, যায়নি। প্রায় সময় তার বাবা মা আসেন তাকে নিতে। সায়ান্ন তখন নির্বাক হয়ে তাকায়। যখন তার পাশে থাকার জন্য এই মানুষগুলোর প্রয়োজন ছিল, তখন তারা তাকে একা করে ফেলে রেখেছিল। তার দিন রাত সব আধার চিত্র ছিল। রঙিনা আলোর ছিটে ফোঁটা প্রবেশ করেনি টানা 4টি মাস। অবশ্য এরপর ভার্সিটি এবং হল জীবনেও তাকে বারবার পিষে মারা হয়েছে। মরে যাবার জন্য বারবার চেষ্টা করেও বৃথা সে। তার জীবনের মতোই যত্রতত্র ভেবে সায়ান্ন হাসল। অশ্রু টলমলে সেই হাসি রাওনাফের হৃৎকুঠুরে আঘাত হানল। সে টেবিলে 2 হাত রেখে মলিন কণ্ঠে বলল, আপনার বাবা মায়ের প্রতি ক্ষোভটা মিটাবেন না আফরা? যে বাবা মা মেয়ের পাশে না থেকে তাদের সমাজ নিয়ে মেতেছিল, তাদের প্রতি আমার ক্ষোভ নেই মিস্টার রাওনাফ। তারা এখন আপনার জন্য চিন্তিত, কারণ তাদের ছেলের বিয়ে আমার কারণে দিতে পারছে না বলে সায়ান্ন মুচকি হাসলো। রাওনাফ অবাক হয়ে তাকালো। রাওনাফ এই পর্যায়ে মাথা নিচু করে ফেললো। সায়ানের দৃষ্টিতে দৃষ্টি মেলানো সাহস তার হচ্ছে না। কিছুদিন পূর্বে সায়ানের বাবা এবং ভাই তার চেম্বারে এসে যখন সায়ানের চিকিৎসার জন্য আকুতি মিনতি করেছিল, তখন রাওনাফ ভেবেছিল মেয়েটি জেদি, বাবা মায়ের অবাধ্য। এই জন্যই একটা ঘটনাকে কেন্দ্র করে দূরে সরে আছে কিংবা মানসিক রোগে ভুগছে। সেই প্রথম রাত্রে দেখাটা কাকতালীয় ছিল না, বরং রাওনাফ নিজেই আতিককে পাত্রী দেখাতে নিয়ে গিয়েছিল। এরপর সায়ান্নকে পর্যবেক্ষণ করে বুঝেছিল মেয়েটার ভেতরে চাপা কষ্ট রয়েছে, যা সে নিজ মনে দাফন করে ঘুরে বেড়াচ্ছে। সায়ান্নকে বোঝার জন্য সে বিভিন্ন কল করেছে। যত সায়ানের কাছাকাছি এসেছে, অদ্ভুত এক মায়ের টানে আটকা পড়ে মেয়েটাকে পড়ার চেষ্টা করেছে। তবে সে ভেবেছিল কিছুটা কষ্ট, তবে আজ সে বুঝতে পারছে সায়ান্ন আফরা মেয়েটা সাদা মেঘের মতো সচ্ছল হলেও ভেতরটা বৃষ্টি লুকায়িত। রাওনাফকে চুপ থাকতে দেখে সায়ান্ন বলল, স্বার্থ মানুষের ভেতরে রাজত্ব করছে মিস্টার রাওনাফ। আমার কাছে স্বার্থ আছে বলেই বাবা মা ভাই আমার পেছনে ছুটছে। আপনি ভাবুন না, আমি বাসা থেকে চলে আসার পর যারা খোঁজ নেয়নি তারা কেন গত 1 বছর যাবৎ আমার জন্য মরে যাচ্ছে। কারণটা আমিই বলি, কারণ আমার ভাইয়ার বিয়েগুলো বারবার ভেঙে যাচ্ছে। তবে একটা কথা কি জানেন, আমার বাবা মায়ের দোষ নেই, দোষ এই সমাজের, যারা নিজেদের মতো নিয়ম কানুন বানিয়ে সবার উপর রাজত্ব করছে। রাওনাফ জবাব দিল না। সে নিশ্চুপ বসে আছে। তার সামনে যে রমণীটি বসে আছে সে একজন শক্তমন এবং ভাঙা মনের অধিকারী। রাওনাফকে চুপ থাকতে দেখে সায়ান্ন আর কথা বাড়ালো না। তাদের কথা আজ ফুরিয়েছে। সায়ান্ন উঠে দাঁড়ালো, ব্যাগের চেন খুলে কিছু টাকা টেবিলে রেখে বলল, বলেছিলাম আজকে খাবারের বিলটা আমার। রাওনাফ সেদিকেও তাকালো না। সায়ান্ন খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, কিছু বলবেন না রাওনাফ? তবে সেইটুকু কথা সে উচ্চারণ না করেই টাকা রেখে বেরিয়ে এলো। ইতিমধ্যে জড়ো হাওয়ার আবির্ভাব ঘটছে। আকাশ ঘন ঘন কালো মেঘে ছেয়ে গেল। কিছু মুহূর্তের ব্যবধানে রাওনাফ নিজ মনে কথা সাজাচ্ছে। একের পর এক কথা সাজিয়েও সে ব্যর্থ হচ্ছে। সায়ান্ন কুঁড়ে ঘরের বাইরে পা রাখতে ঝমঝম শব্দে বৃষ্টির আগমন ঘটে। রাওনাফ তখনও ভাবনায় মশগুল। সায়ান্নকে বোঝানোর মতো কথার ঝুড়ি সাজাচ্ছে সে। যখন তার ভাবনার ইতি ঘটল, উঠে দাঁড়িয়ে টেবিলে রাখা টাকাগুলো দেখে কিছুটা ভরকে গেল সে। বৃষ্টির দাপট তখনও সর্বত্র ছড়াচ্ছে। জোড়ো হাওয়ায় আর বিদ্যুতের চমকে পৃথিবীর বুকে তখন তাণ্ডব চালাচ্ছে প্রকৃতি। রাওনাফ বুঝল সে ভাবতে ভাবতে বড্ড দেরি করে ফেলেছে। সায়ান্ন তখন তার থেকে অনেকটা দূরে। আবছা অন্ধকার আবার বিদ্যুতের চমকে লাল রাঙা জামাটি নজরে আসতেই রাওনাফ কুঁড়েঘর থেকে ছুটে বেরোলো। তার চোখে মুখে বৃষ্টির আঁকিবুকি গড়ছে।
চোখের পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা পড়তেই ভারী হয়ে উঠল নেত্রপল্লব। পল্লব ঝুঁকতেই বিদ্যুতের চমকে আবছা সেই লাল রাঙা জামাটি মিলিয়ে যেতেই রওনক মৃদু চিৎকার করে বলল, মিস লাল শাড়িওয়ালি, আপনি যাবেন না? আপনি আমার প্রেমাসক্তা হয়ে থাকবেন আর আমি আপনাতে প্রেমাসক্ত হয়ে বাঁচব। ও আজ রওনকের সেই কথাটি বৃষ্টির ছন্দে হারিয়ে যাচ্ছে, সেই সাথে হারিয়ে যাচ্ছে সায়ান্ন। তার এক বুক সমান অভিমানের পসরা সাজিয়েছে। অভিযোগগুলো আজ বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে সায়ান্নের। এই সমাজের মানুষগুলো যে বড্ড স্বার্থপর। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরও এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।